সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান 50 মিনিটস। সঙ্গে আছে আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সারা বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় ভুগছে এখন, এবং এরই মধ্যে অনেকটা এগিয়ে এসেছে চূড়ান্ত পর্বের দিকে। অর্থাৎ সেমিফাইনালে এরই মধ্যে দুটি দল নিশ্চিত হয়েছে আজ রাতে, এবং আগামীকাল সকালে আর দুটি দল সেমিফাইনালের জন্য চূড়ান্ত হবে। এই যখন পরিস্থিতি, তখন স্বাভাবিক কারণে মাই টিভির যে নিয়মিত টকশো 50 মিনিটস, এটিও রং ধারণ করেছে স্পোর্টসের, ফুটবলের, এবং সেই আলোকে আজকে আমাদের আলোচ্য বিষয় বিশ্বকাপ উন্মাদনা। 11ই জুন শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল 2026, যেটি এই ফুটবল এরই মধ্যে আমরা প্রথম অনেকগুলো দলের, তারপর 32টি দলের, তারপর 16 দলের, শেষে আমরা 8 দলে এসে পৌঁছি, এবং এখন 4 দলের মুখোমুখি হবার উপক্রম হয়েছে। তো এই বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপের ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আগামীতে কি, এবং এবছর বিশ্বকাপের চুলছেরা বিশ্লেষণ শুনবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বসুন্ধরা কিংসের কোচ মাহবুব হোসেন রক্সি। আসসালামু আলাইকুম। আর ওপাশে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রক্সি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের আলোচ্য বিষয় বিশ্বকাপ উন্মাদনা, কি বলবেন এ নিয়ে? আসলে এইবারের ওয়ার্ল্ড কাপটা একটু ব্যতিক্রম। আমরা যেমন আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ দেখে আসছি, আমি সেখান থেকে আসি। প্রিভিয়াসলি এবার 3টি ভেন্যু, ইউএসএ, মেক্সিকো, কানাডা, 3টা দেশের মধ্যে 48টা দেশ নিয়ে, যেখানে এর আগে 32টা দেশ নিয়ে খেলা হতো, এখানে 48টা দেশ। 48টা দেশ সমীকরণ করলে আপনি এখানে 16টা দেশ বেশ, এবং সেই অ্যাডভান্টেজটা পেয়েছে কিন্তু এশিয়া এবং আফ্রিকা থেকে। ইউরোপ সেভাবে অ্যাডভান্টেজ পায়নি। আগে এশিয়া থেকে যদি কোয়ালিফাইড করতো 4টা টিম, এখানে আমরা 7টা টিম সরাসরি গিয়ে। আমরা যদি আফ্রিকা থেকে যাই, আফ্রিকা থেকে 6টা আসতো, আফ্রিকা থেকে এবার 10টা টিম আসছে। সেই অ্যাডভান্টেজগুলি কিন্তু অনেক বেশি, এবং যারা নতুন নতুন প্রতিভা তারা ফাইট করলে আসতে পারতো না, সেই জায়গাতে তাদের অপশন বেশি তৈরি হওয়াতে তাদের এই ক্রীড়া শৈল্পিক দেখানোর জন্য তারা সুযোগ পেয়েছে। তো আমরা যদি ওখানে যাই, ধারাবাহিকভাবে আপনি 4টা গ্রুপ থেকে এটা পার হয়ে আস্তে আস্তে এখন চলে আসছে। আমরা প্রথমে যাই যদি 48-এ, বা গ্রুপ 12টা গ্রুপ থেকে কমে এসেছে 32-এ, 32 থেকে নকআউট, যেটাকে আমরা ডু অর ডাই বলি। এখানে অনেক বড় বড় টিম কিন্তু চলে গেছে। 32-এর সবচেয়ে প্রথম অঘটন যদি যাই, তাহলে আমরা বলবো গ্রুপ পর্বে প্রথম অঘটন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্রিভিয়াসলি রেকর্ড, সেটা হলো উরুগুয়ে। তারা গ্রুপ থেকে বের হয়ে গেছে। তারপরেই আসি যদি, তারপরে জার্মান, তারপরে নেদারল্যান্ড। এর মতো বড় বড় টিমগুলি আমরা 32 থেকে বের হতে দেখেছি। ওখানে আবার যদি চিন্তা করি, তারপরে গ্রুপে আসলেই সবচেয়ে হট ফেভারিট ব্রাজিল বাদ হয়ে গেছে 16 থেকে, তারা কোয়ার্টার ফাইনালে আসেনি। তারপরে যদি চিন্তা করি আপনি আবার আরও বড় দেশ যদি চিন্তা করা হয়, ব্রাজিলের পরপরও আরও 3টা বড় দেশ আমরা, যারা পর্তুগাল চলে গেছে, তারপরে আর ক্রোয়েশিয়া চলে গেছে, যাদের স্টারকে আমরা, যারা ওয়ার্ল্ড কাপে, তাদের এইবারে ওয়ার্ল্ড কাপ শেষ মানে তারা আর খেলবে কিনা, বা তাদের যে বয়স হচ্ছে সেই জায়গা থেকে তারা অলরেডি রোনালদোর কথা বলতে পারি, মর্গিজের কথা বলতে পারি। সেটাই বললাম যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মর্গেজ, তাদের ক্রোয়েশিয়া এবং পর্তুগাল অলরেডি বাদ হয়েছে। এখন আমরা আলটিমেটলি যেটা চলে আসছি সেটা হলো ফাইনাল জোন যদি বলা হয়, 8টা দেশ। 8টা দেশ থেকে অলরেডি 4টা দেশ সেমিফাইনালে যাবে, সেই 4টার প্রতীক্ষায় সবাই আছে। সেই দিক থেকে চিন্তা করলে লাস্ট ম্যাচ ফ্রান্স মরক্কোর সাথে জিতে তাদের জায়গা মতো সেমিফাইনালে চলে আসছে। আরেকটা ম্যাচ খেলা হয়েছে গতকাল রাতে, সেটা হলো স্পেন ভার্সেস বেলজিয়াম। সেখান থেকে স্পেন তাদের নৈপুণ্য দেখিয়ে 16 বছর পরে তারা কিন্তু চলে আসছে। আর ফ্রান্সকে চিন্তা করলে লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে তারা এই প্রতিভা রেখেছে, এবং তারা সেমিফাইনাল এবং ফাইনালে খেলেছে। এখন আরেকটা দুটো টিম যেটা চিন্তা করছে, আজকে রাতে খেলা হবে রাত 3টায়, ইংল্যান্ড ভার্সেস নরওয়ে এবং আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড কালকে সকালে। তো এই 4টা টিম থেকে 2টো টিম আসবে। ম্যাচ হিসাবে যদি চিন্তা করা হয়, আমরা প্রিভিয়াসলি আমরা ম্যাচ নিয়ে একটু পরে আলোচনা করব। আমার মনে হয় আমরা একটু আসিফ ইকবালের কাছ থেকে এই যে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। সেটা হলো যে ফুটবল তো আসলে প্রাণের খেলা। মানে ফুটবল এমন একটা স্পোর্টস ইভেন্ট যা সারা পৃথিবীকে এক সুতোয় গেঁথে ফেলে, এবং সারা পৃথিবীতে আপনি যদি খেয়াল করেন তাহলে 200 crore পিপল কিন্তু একদম একসাথে খেলা দেখে, যেটা কিন্তু অবিশ্বাস্য। তো এই জায়গাটা আসলে উন্মাদনা থাকবে, এবং সবাই কিন্তু যার যা প্রিয় দলের অপেক্ষায় থাকে। এর বাইরেও তারা কিন্তু ব্যক্তি এক একটা তারকার ভক্ত,
সেই হিসাবে তারা সবাই তার নিজস্ব টিম প্লাস নিজস্ব তারকার যে ভালো ফুটবলটা দেখার অপেক্ষায় থাকে। তো এই উন্মাদনাটা আসলে ছড়িয়ে যায় সবার ভিতরেই, এবং সবাই তখন ডিভাইডেশন চলে আসে। যদিও তারা ফুটবলটাকে ভালোবাসে, জয় পরাজয়টা মেনে নেয় দিন শেষে, কিন্তু যে শুরুতে যে ম্যাচগুলো হয় তখন আর মানতে পারে না। ম্যাচের ভিতরে কিন্তু তখন একে অপরের শত্রু হিসেবে এই প্রাণটা কিন্তু একমাত্র ফুটবলে আছে, অন্য কোথাও নেই। তো ফুটবলের উন্মাদনা আসলে পুরো বিশ্ব জরাক্রান্ত, এবং এটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। কারণ এই একটা সময় সমস্ত পৃথিবীর যে কোনো ক্রাইসিস, পারিবারিক ক্রাইসিস, ব্যক্তিগত ক্রাইসিস, সমস্ত ক্রাইসিসের ঊর্ধ্বে কিন্তু ফুটবলটা জায়গা নিয়েছে, এবং সবাই কিন্তু অপেক্ষা করে তার প্রিয় দলের এবং বিশ্বকাপের জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফ ইকবাল। আপনি ইংল্যান্ডের জার্সি পরেছেন নিঃসন্দেহে, এবং আমাদের রক্সি ভাই তিনি পরেছেন নরওয়ের জার্সি। আমার মনে হয় যে জার্সিতে যদি আমাদের, হ্যাঁ, আপনাদের রাতেই, যেহেতু রাত 3টায় আজকের ম্যাচটি, আমরা এই ম্যাচ নিয়ে একটু আলোচনা করি। আসিফ ইকবাল, আপনি বলুন, আপনি কি মনে করেন কেইন জিতবে? তার আগে আমি বলবো যে এটা অসাধারণ একটা ফুটবল ম্যাচ হবে, বিকজ দুই টিমই কিন্তু খুব গতিশীল ফুটবল করে। তবে এই জায়গায় একটু ইংল্যান্ড এগিয়ে, কারণ ইংল্যান্ডের ফুটবলের আসলে হিস্ট্রি এবং ইংল্যান্ডের পরিসংখ্যান এবং ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি, ইংল্যান্ড কিন্তু এগিয়ে। এবং ইংল্যান্ড 2018-এর সেমিফাইনালিস্ট, 2022-র কোয়ার্টার ফাইনালিস্ট, এবং সেই হিসাবে আমি বলবো যে ইংল্যান্ড অনেক কম্বাইন্ড টিম, অনেক কম্প্যাক্ট টিম। তাদের যে টুখেলের নেতৃত্বে যে কোচিংয়ে যে টিমটা খেলছে এখানে অসাধারণ। আর কেইনকে তারা বলছে দ্য কিং, এবং দ্য কিং কেইন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে গোল করতে পারে। অ্যান্ড কেইনের পাশাপাশি আরেকজন আছে, জুড বেলিংহাম, উনি কিন্তু গোল করছেন। তো এই জায়গায় অন্যান্য ওদের যারা প্লেয়ার আছেন ওরা কিন্তু খুব সাপোর্টিং রোলটা করছে। সেই জায়গায় নরওয়ে কিন্তু ওয়ান ম্যান টিম, আর্লিং হল্যান্ড, হল্যান্ডের উপর নির্ভরশীল। তারপরে হয়েছে কি ভাই, সেটা হলো যে দুই দলের আসলে এই সাফল্যটা নির্ভর করবে ট্যাকটিক্সের উপরে, রাইট, ম্যান টু ম্যান মার্কিং, পাওয়ার ফুটবল, এবং সবচেয়ে বড় ইংল্যান্ডের যে প্লাস পয়েন্ট আমি বলবো সেটা হলো যে হল্যান্ড সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা, কারণ হল্যান্ড কিন্তু ম্যান সিটির পক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, রাইট, এবং হল্যান্ডও কিন্তু জানে প্রতিপক্ষের দুর্বলতা কি। তো সেই হিসাবে আমি বলবো যে অসাধারণ একটা ম্যাচ হবে। তবে কেইনের পাল্লাটা আমি মনে করি যে 52%, 48% হল্যান্ডের দিকে। অসংখ্য ধন্যবাদ। রক্সি ভাই, আপনি কি বলবেন? ও তো ইংল্যান্ডকে এগিয়ে রাখলো, আপনি কি নরওয়েকে এগিয়ে রাখবেন? অবশ্যই না। সেই দিক থেকে আমি একটা মানে কমপ্লিটলি ম্যাচ যদি দেখা হয়, ইউরোপের ফুটবলটা, দুটো ইউরোপ যখনই খেলে একদম ডিফারেন্স ফুটবল হয়। আর আমরা সেই জায়গা থেকে চিন্তা করলে একটু পিছিয়ে যদি যাই, সেখানে কিন্তু স্পেন ভার্সেস পর্তুগাল খেলা ছিল। তো এইখানে যে ব্যাটেলটা হয়েছে, এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মার্কেটিং যেটা বলে ভ্যালুয়াস প্লেয়ার, সেখানে সবচেয়ে বেশি দেখা গেছে কিন্তু পর্তুগালের ছিল। তারা পিএসজিতে খেলে, তাদের 4জন সেই কোয়ালিটি প্লেয়ার ছিল। লাস্ট কারেন্ট চ্যাম্পিয়ন্স লিগে তারা চ্যাম্পিয়ন হয়ে আসে। তো সেইখানের যে বেস্ট মিডফিল্ডার ভিতিনে এবং জোয়া নাভাস, এবং উপরে ছিল ব্রুনো ফার্নান্ডেজ, যে ইংলিশ লিগের সেরা, পুরো বছরের সেরা মিডফিল্ডার হয়েছিল। উপরে খেলেছে রোনাল্ডো আর ফিলিক্স। আর অপোজিটে যদি চিন্তা করি তাহলে আমরা ছিল স্পেনের ওই ম্যাচে যদি যাই তাহলে রড্রি আর প্যাড্রি, আর সাথে ওলেমা। এই ডিফারেন্সগুলি আসলে অন্যরকম, এবং এখানে আসলে বল পজিশনের ব্যাপার। এবং আজকের ফুটবলই কিন্তু হচ্ছে যার মিডফিল্ড কন্ট্রোল, যার বেশি বল পজিশনে রেখে অ্যাটাকে যাওয়া যায়, সেইটাই কিন্তু ফুটবলের ডিফারেন্স চেঞ্জ করে দেয়। তা আমরা যদি এখানে আসি, এখানে এই ব্যাটেলটা কিন্তু রয়েছে। ইউরোপিয়ান টিম, তাদের একই রকম ফিজিক, হাইট এবং ওয়েদার সব কিছু মিলেই তারা এক জায়গায়, এবং বেশিরভাগ প্লেয়ারই তারা ইংলিশ লিগে খেলে, নরওয়ের প্লেয়াররা, এবং ইংলিশরাও নরওয়ে সবার সাথে খেলে দেখে তাকে চেনে, পরস্পরকে একেবারে জানাশোনার মধ্যে। ডিফারেন্স হয়েছে যে আমরা প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপে একটা করে ডিফারেন্স প্লেয়ার টিম দেখি, যারা সাডেনলি সেমিফাইনাল পর্যন্ত যায়। এর আগে আমরা মরক্কোকে ধরি নাই, তারা চলে আসছে। এর আগে, তার আগের ওয়ার্ল্ড কাপে যদি যাই, আর ক্রোয়েশিয়াকে আমরা ধরি নাই, তারা ফাইনাল খেলেছে। হ্যাঁ, তো এইখানে আমরা চিন্তা করছি এইভাবে, যে ফর্মে আছে এবং তাদের কিছু আর পাওয়ার নাই, নরওয়ে যে ফর্মে আছে, এবং আর্লিং হালান্ড যে তার বেসিক যে একটা পার্টিসিপেশন এবং দীর্ঘদেহী এবং গোল করার প্লেয়ার, এবং যাদের এগেনস্টে খেলছে তাদের এগেনস্টেই সে খেলে। আসিফ একটু আগে বলেছে আমার বন্ধু যে ও ম্যান সিটিতে খেলে। ম্যান সিটি ইংলিশ লিগের সবচেয়ে দামি এবং সবচেয়ে টপ টিম। সেখানে সে 29টা গোল করে হাইয়েস্ট স্কোরার, এবং অপোনেন্ট ডিফেন্ডাররা কে কার বিরুদ্ধে কি খেলতে হয় সেটা তার জানা আছে। আজকে অচমকা আনসার্টেন কিছু না হলেও দেখা যেতে পারে যে নরওয়ে এই ম্যাচ জিতেছে এবং নরওয়ে সেমিফাইনালে চলে আসছে। ওদের দুটো প্লাস পয়েন্ট আছে, ব্রাজিলের মতো টিমকে হারিয়ে আসছে, তাদের মনোবল এখন অন্য জায়গায়, এবং তাদের হারানোর কিছু নাই। আর ইংল্যান্ডকে এইভাবে চিন্তা করা হচ্ছে প্রত্যেকবার কাম টু হোম, যে এই বুঝি ইংল্যান্ড
ভালো করবে এবং পুরো ব্যাকগ্রাউন্ড ধরে, কিন্তু সেই হিসাবে লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপের চেয়ে এই বছরের এই টিমটা অনেক গতিশীল। এবং টুখেল, আমরা যেহেতু কোচ, আমি ওর একটা ট্যাকটিক্যালি যে একটা চেঞ্জ আছে এবং মাস্টার মাইন্ড, সে জার্মান এবং ইংলিশ এই দুটো ফুটবলকে একসাথে করে টিমকে এখানে নিয়ে আসছে। অনেক গতিশীল এবং ইন্ডিভিজুয়ালি কিছু প্লেয়ার আছে। জুড বেলিংহাম না বললে হয়, আমার খুব প্রিয় টিমের প্লেয়ার, সে হলো রিয়াল মাদ্রিদে খেলে, Yes, নাম্বার 10 প্লেয়ার, এবং লাস্ট ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে, 90 মিনিটে ছড়াই। দুটো গোল করেছে, 90 সেকেন্ডে টিমকে ছড়াই। সেভ করেছে এবং টিমকে বার করে নিয়ে গেছে। তো এইটা আসলে অনেক ভালো একটা ব্যাটেল হবে। জি, অসংখ্য ধন্যবাদ আসিফ। যে কথা, ব্রাজিলকে হারিয়ে নরওয়ে একটু চাঙ্গা, কি মনে করেন আপনি? না না, অবশ্যই ব্রাজিল কিন্তু সবসময় ফেভারিট থাকে। মানে ব্রাজিল বিশ্বকাপ মানে ব্রাজিল ফেভারিট, টপ 3টা টিমের একটা থাকে। তো ব্রাজিলের কিছু দুর্বলতাটা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। এবং আর্লিং হল্যান্ড কিন্তু দেখা গেছে যে আর্লিং হল্যান্ডের ম্যাচটা, যদি ওই গোল দুটা যে চুলচেরা বিশ্লেষণ করে, হি টুক টাইম। এবং সে প্রথম যে হেডে গোলটা করেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে যেরকম গোল দেওয়ার নজির বহু আছে, যে হেঁটে হেঁটে বলের পজিশন দেখে তারপরে একটা জায়গায় যায় দাঁড়ায়, বলটা ঠিক মনে হয় যে ওইখানেই আসে, এবং আর না আসলেও যদি 19-20 সে পজিশনটা নিয়ে ওইখান থেকে হেড করে, এবং যথেষ্ট পাওয়ারফুল ফুটবলার, স্ট্যামিনার। সেকেন্ড বলটা সে কিন্তু বলটা পুরোটা বানিয়ে নিয়েছে, এই জায়গাটা তার অ্যাডভান্টেজ। আর ব্রাজিল টিমের সাথে আসলে যে কোনো টিমই যখন খেলতে নামে তখন কনফিডেন্ট একটু অন্যরকম জয়ের পরে। তো নরওয়ে তো জিতেছে, এটা অসাধারণ এবং মানে চিন্তার বাইরে। নরওয়ে নিজেও, আমি আমার ধারণা নরওয়ে নিজেও ভাবেনি, কারণ যদি পেনাল্টিটা তখন করে ফেলতো তাহলে ব্রুনো গোমেজ যদি গোল করে এবং তাহলে ম্যাচ রেজাল্ট অন্যরকম হতো, রেজাল্ট অন্য। প্লাস তাদের যে এন্ডিক যে গোলটা মিস করছে 1:1, এটা আসলে এরকম মিস মানে ওয়ার্ল্ড কাপ অনাকাঙ্ক্ষিত একেবারে, কোনোভাবেই এটা হতে পারে না। মানা যায় তবে না। কিন্তু আমি একই সাথে আমি একটা কথা বলবো, যে আমার বন্ধু যেটা বলেছে রক্সি, যে মেন্টালি অনেক বুস্ট আপ নরওয়ে ব্রাজিল হারানোর পর। কিন্তু আবার একই সাথে ইংল্যান্ডের বিষয়টা বলবো, সেটা হলো যে মেক্সিকোর মাটিতে অ্যাজটেকা স্টেডিয়াম প্রায় 2500 মিটার উপরে, যেখানে শ্বাস নিতে কষ্ট হয়। আর ইংল্যান্ড কিন্তু একটা শীত প্রধান দেশ, ঠান্ডার দেশ, যদিও গরম থাকে তাদের, বাট ওয়েদারগত পার্থক্য। সেই জায়গায় অপরাজেয় দুর্ভেদ্য মেক্সিকোকে, যে মেক্সিকো লাস্ট ওয়ার্ল্ড কাপের 10টা ম্যাচ ওই মাঠে কখনো হারেনি আসছে, না, 18 সেইখানে ম্যাচ। মেক্সিকোকে হারিয়ে কিন্তু তারা ম্যাচটা জিতেছে এবং ডমিনেট করেছে, ডমিনেট, হ্যাঁ 4-1, হ্যাঁ 3-2 জিতেছে। ও সরি 3-2 3-2 ম্যাচ, ওটা হলো জিতেছে। আমেরিকার সাথে সেই 4-1। জায়গায় আমি বলবো যে ইংল্যান্ডও কিন্তু কমতি না, এবং ইংল্যান্ড বেলজিয়াম কিন্তু 4-1 যে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। আমি ইংল্যান্ডের জার্সি পরে আছি বলে কিন্তু আমি ইংল্যান্ডের কথা বলছি না। তো আমি বলবো যে এবার কিছু ফুটবল হিস্ট্রি কিন্তু অ্যাডভান্টেজ দেয়, সাইকোলজিক্যালি অ্যাডভান্টেজ দেয়, সেই জায়গায় কিন্তু ইংল্যান্ড এগিয়ে। কিঞ্চিত এগিয়ে। রক্সি ভাই, সেটা হচ্ছে আফ্রিকান কিছু নতুন টিমের কথা বলছিলেন। আমরা কেপ ভার্দের কথা বলতে পারি, আমরা কঙ্গোর ভালো খেলার কথা বলতে পারি, কি বলবেন আপনি? আসিফ, কঙ্গো ফুটবল খেলছে 1974-এ জায়ান্ট নামে। হ্যাঁ, তখন কিন্তু এক ম্যাচে 9 গোলও ছিল তার এগেনস্টে। হ্যাঁ। বাট সেই 52 বছর পর সেই টিম যখন ফিরে আসলো, Right. এবং অসাধারণ ফুটবল খেলছে, এবং সবচেয়ে বড় ছিল কি তার ফিজিক্যালি যে অ্যাপিয়ারেন্স, সেটাকে কাজে লাগিয়েছে, এবং ম্যান টু ম্যান মার্কিং। তারা এইটা আসলে তাদের হারানোর কিছু ছিল না, তারা পাওয়ার জন্য খেলছে এবং আনন্দে খেলেছে, এবং এই আনন্দে খেলেছে দেখেই কিন্তু তারা এই পর্যন্ত রেজাল্ট এসছে। আর আরেকটা দেশের কথা না বললে না, কেপ ভার্দে। হ্যাঁ। কেপ ভার্দে দিস দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ, ফর দ্য এবং ফার্স্ট টাইম তাদের সেই চমক, অলমোস্ট প্রায় 6 লাখ লোক। কিন্তু আমরা যদি ভুল না করি, কারণ কেপ ভার্দের 25টা প্লেয়ারের 21টা প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগ খেলে। তার মানে হলো তার ইউরোপিয়ান যে ঘরানার ফুটবলটা, একদম টপ রেটেড যে ফুটবল খেলতে, সেটা কিন্তু তারা জানে, এবং সেই অ্যাডভান্টেজটা কাজে লেগেছে। আর আরেকটা জিনিস আমি ভীষণভাবে স্যালুট করবো, ভোজিনা তো অসাধারণ ফুটবল, কি বাট গোল তাদের রক্ষক। কোচ আফ্রিকার সেরা ফুটবল কোচ নির্বাচিত হয়েছেন লাস্ট সিজনে। সেই কোচ যে ট্যাকটিক্যালি কত উপরে, এবং সে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কোচ, সেটা কিন্তু তাকে বোঝা গেছে, এবং সে পুরোটা ওয়ার্ল্ড করে খেলিয়েছে পুরো টিমকে। এবং কাউন্টার অ্যাটাক, যেটা আর্জেন্টিনার সাথে যে 2টা গোল দিয়েছে, কাউন্টার অ্যাটাক নির্ভর, এবং তাদের কিন্তু যে স্পেশালি সেকেন্ড গোলটা যেটা দিয়েছে, এবং তারপর একটা ফ্রি কিকও করেছিল। তো সেই জায়গা বোঝা যায় তারা আসলে অনেক কোয়ালিটি ফুটবল টিম, কোয়ালিটি প্লেয়ার, দে হ্যাভ লট অফ কোয়ালিটি ফুটবলার। মাহবুব হোসেন রক্সি, কি বলবেন আপনি? কেপ ভার্দে
আসলে কঙ্গো। আফ্রিকান টিমকে আমরা বলবো যে এবার ওয়ার্ল্ড কাপে আমরা সবসময় দেখেছি লাস্ট প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপে এশিয়ার মানগুলো অনেক বেটার ছিল, এশিয়ান টিমগুলি সবসময় ভালো করেছে। আমরা জাপান, কোরিয়া এবং সৌদি আরব এবং যদি আমরা চিন্তা করি সেই দিক থেকে অস্ট্রেলিয়া মহাদেশ হলেও আমাদের ভিতরেই পড়ে এবং এশিয়ানের একটা ভালো ফুটবল খেলে। এইবার মাত্র 32-এ শুধু অস্ট্রেলিয়া যেতে পেরেছিল, বাকি চারটা দেশ যাদের নাম বলেছি তারা কিন্তু গ্রুপ পর্যায়ে থেকেই আমরা যদি গত বিশ্বকাপে একটু স্মৃতিচারণ করি, আর্জেন্টিনাকে সৌদি আরব প্রথম ম্যাচে তারা 2-1 গোলে হারিয়েছে। 2-1 গোলে হারিয়ে দিয়েছিল। আচ্ছা, সেইখানে এইবারে কিন্তু আবির্ভাব আসলে আফ্রিকান টিমগুলি এবং তারা গ্রুপ পর্যায়ে, এবং সেটার একটা বেনিফিট আছে। এবার যে আমেরিকা এবং মেক্সিকোতে যে জায়গায় খেলা হচ্ছে সেখানে আফ্রিকান প্লেয়ারদের ওয়েদারের একটা অ্যাডভান্টেজ ছিল। তারা প্রতিটা খেলাই কিন্তু দিনে দুপুরবেলা হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যে আফ্রিকান প্লেয়ারদের সেই ক্যাপাবিলিটি বেশি ছিল এবং তারা কুইক অ্যাডজাস্ট করতে পেরেছে। এবং সেই ম্যাচগুলো তাদেরকে দেখা গেছে যে প্লেয়ারদের ভিতরে সেই স্পিড এবং কন্ট্রোলটা অনেক বেশি ছিল। তাদের বড় কি টিম আছে, অপোনেন্ট কি আছে সেভাবে দেখেনি। এবং বেশিরভাগ প্লেয়ারগুলাই ওই যে সিপ বলেছে, তারা কিন্তু ইউরোপের ভালো ভালো টিমে তারা খেলে থাকে, যার জন্য তাদের ওই ট্যাকটিক্স মিলিয়ে যদি আমরা চিন্তা করি, ফিজিক্যাল অ্যাডভান্টেজ উইথ পাওয়ার, এই দুটো একসাথে কম্বিনেশন করলে তারা ভালো করে। আর কেপে ভার্দেকে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে তাদের গোলকিপার। 40 বছর বয়সেও সে সেরা ম্যাচ দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে এবং তার স্বপ্নের প্লেয়ার টিম ছিল আর্জেন্টিনা এবং মেসি, তার এগেনস্টে যে দুর্দান্ত ফুটবল খেলেছে এটাই আসলে ইতিহাস তৈরি করে ফেলেছে। এখন আর এই কেপে ভার্দে আসলেও কি না আসলো, মানুষ কিন্তু কেপে ভার্দেকে মনে রাখবে ভার্জিনিয়া এবং কেপে ভার্দে, যে ইতিহাস কিভাবে হয়। 3টা ম্যাচে তারা ড্র করে গ্রুপ পর্যায়ে 32-এ এসে আর্জেন্টিনার সাথে সে খেলেছে। সেই জায়গা থেকে আসলে তারা প্রমাণ রেখেছে আসলে তারা ছোট কোনো টিম না, নামে ছোট কিন্তু কাজে তারা অনেক বড়। জনসংখ্যা যাই হোক, সেটা হচ্ছে তাদের মনোবল। এবং আসিফ যে Good কথাটি plan. বললেন যে 24-25 জনের মধ্যে 21 জনেই ইউরোপ ফুটবলে খেলে। আমরা যদি একটু মানে যেহেতু ইউরোপীয় ফুটবলের বিষয়টা আসছে, চলতি বিশ্বকাপে আমরা লক্ষ্য করি যে অল ইউরোপ ফুটবলেই আসলে শুধু আর্জেন্টিনা, সেটি আমেরিকান টিম ছাড়া আর বাকি সবই তো এখন ইউরোপের এই মুহূর্তে। কি বলবেন এক আসিফ? সময় ফুটবল ওয়ার্ল্ড কাপটা ভাগ হয়ে থাকতো ল্যাটিন আমেরিকা এবং প্লাস ইউরোপ। এটার একটা কারণ ছিল, 1982 ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত ল্যাটিন ফুটবলের সম্পর্কে ইউরোপিয়ান ফুটবলের ধারণা কম ছিল, আবার ইউরোপিয়ান ফুটবল সম্পর্কে ল্যাটিন ফুটবলের ধারণা কম ছিল, কারণ ল্যাটিন ফুটবলাররা কখনো ইউরোপে আসতো না। ঠিক 86-এর ওয়ার্ল্ড কাপের পরে ল্যাটিন ফুটবলাররা সব ইউরোপের লিগ খেলা শুরু করলো। ম্যারাডোনা আসলো, জিকো আসলো, এর সব ফুটবলার আসলো। তখন হয়েছে কি, এই যে ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা ওইখানে ছিল, ওইটা এখানে সলভের জন্য মানে অভিবাসী নাগরিকের মতো সব ল্যাটিন ফুটবলাররা ইউরোপে এসে খেলা শুরু করলো। এবং ইউরোপে এসে যখন খেলা শুরু করলো তখন ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের নেওয়ার পরে তাদের যে স্কিল, যেই ল্যাটিন ফুটবলাররা যেই স্কিলের জন্য ওয়ার্ল্ড ডমিনেট করতো, যে ড্রিবলিংয়ের জন্য ওয়ার্ল্ড ডমিনেট করতো, সেইটা সম্পর্কে ইউরোপিয়ান ক্লাবগুলো, ইউরোপিয়ান ফুটবলগুলো, ইউরোপিয়ান কোচগুলো পুরোটা ধারণা নিয়ে নিল এবং সেটা কাউন্টার পার্ট হিসাবে তারা নিজেদের একটা ঘরানার ফুটবল তৈরি করলো। এখানে যেটা দেখা যায় যে স্পেনে যে টিকি টাকা ফুটবল, তারা স্কিলের সাথে পাসিং ফুটবল খেলা শুরু করলো, যেটা যোগবনিত সাম্বা ফুটবল ব্রাজিল খেলতো, যে পাসিং ফুটবল ওয়ার করে, ট্রায়াঙ্গুলার করে যে ফুটবল, এখন এটা স্পেন করে। একটা স্পেন কালকে 656টা বল পাস করেছে। তো একটা ফুটবল ম্যাচে 90 মিনিটের ম্যাচে 656টা পাস করার পর আর কি থাকে? তার মানে হলো তারা ওইটা জিনিসটা ধরে ফেলেছে। এবং আমি যেটা বলবো সেটা হলো যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, ইউরোপিয়ান আমেরিকান দলগুলো যে চ্যাম্পিয়ন হবে না সেটা না, কিন্তু ল্যাটিন ফুটবলের যে ডমিনেন্সি ছিল এইটা থাকবে না। এটা থাকবে না। এই জায়গাটা ইউরোপ তো দখল করে নিয়েছে, এটা আপকামিং কিন্তু আফ্রিকা ল্যাটিন ফুটবলের যে ঐতিহ্য, আপনি দেখেন যে উরুগুয়ে 2বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 1930 এবং 34 সম্ভবত 1930 এবং 1950, এই দুটো ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। তারা কিন্তু এখন আর কোয়ার্টার ফাইনালের উপরে আর যেতে পারছে না, কারণ এছাড়া আর্জেন্টিনা আর ব্রাজিল এছাড়া আর অন্য কোনো টিম নেই। যে চিলি, কলম্বিয়া, ওরা হলো সুপার 16 আর আইদার ম্যাক্সিমাম কোয়ার্টার ফাইনাল মতো। বাট ইউরোপিয়ান টিমগুলো যেটা দেখা যাচ্ছে কোয়ার্টার ফাইনাল 8টা টিমে 6টাই কিন্তু ইউরোপ, এবং ফাইনালে যদি আর্জেন্টিনা হচ্ছে ইউরোপের বাইরে, যদি কোনো কারণে সুইজারল্যান্ড যদি চমক দেখায়, অল ইউরোপিয়ান কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালটা হবে। তার মানে কি, তারা যে প্ল্যান ওয়াইজ ফুটবল খেলে এবং তারা যে প্ল্যানিং ইমপ্লিমেন্ট করে তাদের, এইটার ফল কিন্তু তারা পাচ্ছে। এবং
ভবিষ্যতে পেতে থাকবে। রক্সি ভাই, অল ইউরোপ ফুটবল মানে বিশ্বকাপটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইউরোপীয় কাপের মতোই। সেটা আসলে বেসিক্যালি আমরা যেটা বললাম, ও বলেছে যেটা আসলে ল্যাটিন তাদের ঐতিহ্য হারাচ্ছে, কারণ ল্যাটিনের সব প্লেয়াররা প্রফেশনালি ইউরোপের সব দামি বিভিন্ন দামি ক্লাবগুলি তাদেরকে ক্লাবগুলোতে। কালেক্ট করে, স্কাউটিং করে এবং জুনিয়র থেকে আন্ডার 15, 16, 17 প্লেয়ারে এই সময় নিয়ে আসার পরে ওরা কিন্তু ইউরোপের টাচে চলে আসে এবং ইউরোপিয়ান ফুটবল, ল্যাটিনের যে ফুটবল সেটা কমে গেছে এবং ওদের ওই ক্লাসিক্যাল ফুটবল দেখা যায় না। এখন হলো সায়েন্টিফিক ক্লাসিক্যাল ফুটবল, আপনি পজিশনে ধরে অনেক বেশি পাস করে আপনাকে যেতে হবে জ্যামিতিকভাবে, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় চলে যাবে না, এটা একদম দাবার কোটের মতো আমরা সাজিয়ে দিই এবং ওই প্ল্যানিং আমরা যারা কোচিংয়ে পড়াশোনা করছি আমরাও এই ফুটবলটা নিয়ে এখন চিন্তা করছি এবং এইভাবে আগাচ্ছি। এখন হলো ফিজিক্যালি একটা প্লেয়ারের ফিটনেস এবং ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এইটাকে হলো মেনটেন করে ডিফারেন্স করে দিচ্ছে। তো আপনি ইউরোপিয়ান সব এবং ইউরোপের আজকে চিন্তা করেন, ব্রাজিল আজকে 2002-এর পর থেকে আর কাপ পায়নি দেখে তারা এইবার কি করেছে, তারা তাদের তাদের ব্রাজিলের ঐতিহ্য ছেড়ে তারা আজকে ইউরোপিয়ান কোচ নিয়েছে এবং সবচেয়ে ভালো তাদেরকে ইউরোপিয়ান মনে হচ্ছে যে তারা ইউরোপে যে তাদের প্লেয়াররা কাজ করে খেলে সেটাকে তাদের শৈল্পিকভাবে ধরে রাখতে পারছে না, সেই কম্বিনেশনের জন্য এসেছে। শুধু আর্জেন্টিনা তাদের লোকাল কোচ নিয়ে খেলছে এবং আর্জেন্টিনা খুব ফর্মে, লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপ ধরে এই টিমগুলি নিয়ে কাজ করছে স্কলানি মাস্টার মাইন্ড, এবং তার মধ্যে জাদুকর মেসি আছে যদি বলি আমরা, আনপ্রেডিক্টেবল গড গিফটেড তার প্রতিভা, সে এই বয়সেও সে যে ফুটবল খেলছে। তখন অল ইউরোপিয়ান যদি যান আপনি, আসলে ইউরোপের সেই বেসিক থেকে আবার চিন্তা করলে জার্মান হারিয়ে যাচ্ছে, নেদারল্যান্ড হারিয়ে গেছে, ইটালি আসতেই পারছে না, নতুন কার আসছে যারা ফুটবল নিয়ে অনেক বেশি ইনভেস্টমেন্ট এবং যাদের ক্লাব সবচেয়ে সমৃদ্ধ। আপনি ক্লাব ফুটবল যাদের ভালো তাদের কিন্তু লিগে এবং ন্যাশনাল টিমের টিমগুলি যখন বেটার করে, আপনি স্পেন আর ফ্রান্স এরা এখন সবচেয়ে বেশি পজিশনাল ফুটবল খেলে এবং যত টাচ করতে পারে এদের প্লেয়ারদের মধ্যে সুপারস্টার হওয়া লাগে না, কিন্তু তারা টিমই একটা সুপারস্টার সবাই মিলে। আর তারা প্রতি 2 বছরের মধ্যেই দেখা যাচ্ছে নতুন নতুন প্লেয়ার তৈরি করছে এবং তাদের ডিফারেন্সিয়াল তৈরি করে ফেলছে। আপনি এখন এমবাপ্পেকে চিন্তা করেন, যদি তার আগে যদি ইয়েতে যান, স্পেনের আছে ইনিয়েস্তা, জাভি, মাজো, এই কোয়ালিটি প্লেয়ার প্রতি 4 বছর পর পরে ওরা অনেক বেশি প্লেয়ার তৈরি করছে। সেই জায়গা থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা প্লেয়ারই খেলছে আপনি দেখেন 10 বছর 8 বছর এবং বারবার তাদেরকে ঘুরে আসছে, নতুন প্লেয়ারের প্রজন্ম কম দেখে। লাস্ট আমরা ব্রাজিলকে যদি বলি, এটা কোনো ব্রাজিল টিমই হয় না যাদের আন্ডার 9 স্ট্রাইকার নাই, একটা বক্সের কোয়ালিটি প্লেয়ার নাই। হ্যাঁ, এক নেইমার যাও ছিল স্ট্রাইকার হিসাবে যদি মেসি আর রোনাল্ডোর সাথে চিন্তা করা, তারপরে সে 32 মাস মানে এত বড় ইনজুরি, এত সময় নিয়ে টিমের বাইরে থেকে এসে আসলে পারফর্ম করা যায় না। তাহলে কি ঘাটতি আছে ওখানে, আমাদের প্লেয়ার তৈরি করতে পারছে না। রক্সি, যেমন স্পেন, নেদারল্যান্ড কিংবা ইংল্যান্ড টিমগুলো ভালো করার একটাই কারণ হলো তাদের যে কোয়ালিটি একাডেমি। প্রত্যেকটা ক্লাবেরই একটা কোয়ালিটি একাডেমি আছে যারা প্রডিউস করতেছে, এবং এইখানে কিন্তু যে ল্যাটিন ফুটবলারদের 12 বছর 8 বছর 9 বছরের এখানে নিয়ে আসছে, যেটা আবার ল্যাটিন ফুটবলে নেই একাডেমি, যার জন্য ওরা কিন্তু স্কিলফুল ফুটবলার তৈরি করতে পারছে। এটা কিন্তু একটা অনেক বড় প্রতিভাগুলো তাদের এখানে। আপনি ব্রাজিলে যদি আমরা সান্তোসকে দেখি, আবার ওখানে যদি আমরা আর্জেন্টিনায় যদি বোকা জুনিয়র, তাদের ওই প্লেয়ার ধরে রাখতে পারে না, এত পয়সার অফারে তারা কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে ইউরোপে চলে আসছে। লাইফ সিস্টেম, অনেক ফ্যাসিলিটি, আপনি পুরো ফ্যামিলি চলে আসছে ইউরোপে এবং নাগরিকতা সব কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে, তাহলে তারা আলটিমেটলি ওখানেই চলে আসছে। সবাই উচ্চ আকাঙ্ক্ষা বিলাসিতার এই অ্যাডভান্টেজগুলি কিন্তু ওই ইউরোপিয়ান টিম নিয়ে ফেলছে, কিন্তু তাদেরকে কালেক্ট করে আবার টিম করতে হবে, তখন ন্যাশনাল টিম করতে হবে, সেই কালেকশনেও কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এখনো পিছিয়ে রয়েছে এবং তাদের প্রতি বছরে কিন্তু আমরা ওরকম নতুন নতুন প্লেয়ার দেখতে পাচ্ছি না, যেটা আপনি ইউরোপের প্রতি টিমেই দেখবেন যে 2 বছরের মধ্যে আরও 2-3টা করে স্টার তৈরি হয়ে যাচ্ছে। এবং ওরা ক্লাব ফুটবলে যেটা খেলে সেই ক্লাব ফুটবলেই কিন্তু প্লেয়ার তৈরি করা হয়, কারণ ন্যাশনাল টিমের খেলা আপনার অনেক কম, ন্যাশনাল টিমের থেকে ক্লাব লেভেলের ফুটবল এবং অনেক গতিশীল, অনেক স্কিল, অনেক সেন্সিবল, সব কিছু মিলেই একটা টপ পর্যায়ে চলে যাচ্ছে। এই জন্য ইউরোপের ধারাবাহিকতা আস্তে আস্তে বেড়েই চলেছে। এবং আমরা যদি চিন্তা করি, এখন যদি ব্রাজিল আর্জেন্টিনা তাদের সমৃদ্ধি না ফিরে যেতে পারে, ঐতিহ্য না রাখতে পারে, তাহলে সামনের ওয়ার্ল্ড কাপ কিন্তু 2030 এবং অলরেডি স্পেন, মরক্কো এবং পর্তুগাল এই 3 দেশ মিলে হলো, ওটার সাথে আরো 3টা দেশ যোগ, ওটা 3টা দেশ আছে। আমেরিকার 100 বছর পূর্তি দেখে 3টা ম্যাচ 3টে দেশে খেলে, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা। যেহেতু তারা ফুটবলে ওয়ার্ল্ড কাপে প্রথম প্রতিষ্ঠাতা তৈরি, যার জন্য তাদেরকে 1টা বা 2টো করে ম্যাচ দিবে, কিন্তু মেন বেসিক তো ওইখানেই চলে আসতেছে। তো এই ধারাবাহিকে আসলে ইউরোপের জয় জয়কার,
এখন ওই দিক থেকে আসলে ল্যাটিনকে আরো বেশি চিন্তা করতে হবে এবং তাদের প্রতিভা প্লেয়ারকে তৈরি করে রাখতেই না হবে। হইলে আগামী বিশ্বকাপ হয়ে যাবে ইউরোপ এবং আফ্রিকার মধ্যেই। এটাও আমরা চিন্তা করতে পারি, আফ্রিকা যেভাবে আফ্রিকাকে তো যেভাবে মানে এগিয়ে আসছে, ঠেলে দূরে না না মানে করা ফেলানোর যাবে কোনো না, সুযোগ নাই। এখন নাই, হ্যাঁ, সামনে আসবে। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। 50 মিনিটসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম 50 মিনিটসে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচ্য বিষয় বিশ্বকাপ উন্মাদনা। আমরা বিরতির আগে মানে এই যে বিশ্বকাপটা, এটা সেমিফাইনালে এসে অল ইউরোপ ফুটবলের মতোই হয়ে গিয়েছে, সেই বিষয় নিয়ে আমরা দুজনার বক্তব্য শুনছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন যে জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বসুন্ধরা কিংসের কোচ মাহবুব হোসেন রক্সি, রয়েছেন সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল। আমরা আবার যে বিষয়টি, ভোরে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড একটা বেশ ভালো ম্যাচ, ইউরোপ বনাম ল্যাটিন আমেরিকা, আমরা যদি এইভাবে দেখি, এই ম্যাচ নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। এখানে মূল্যায়ন তো স্বাভাবিক, এক ম্যাচ কিন্তু আপনি নিজেই বলেছেন যে ম্যাচ কিন্তু শেষের দিকে চলে এসছে এবং এটা কিন্তু একটা আকর্ষণ, যত ম্যাচ কমতে থাকে। এখন কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল খেলছে এবং তাকে যদি তার টার্গেট অনুযায়ী যেতে হয় তাহলে এই ম্যাচটাই জিততে হবে, ডু অর ডাই। আপনি ডাইরেক্ট মনে করলেন না আমি ফাইনালে চলে যাব, না, তার কোনো আগে সুযোগ নাই। বেসিকলি আপনি 90 মিনিটসে কি করলেন তার উপরে রেজাল্ট, যদি না হয় সেখানে আপনি 30 মিনিট, তারপরে যে এক্সট্রা টাইম, তো ওখানে ট্রাই ব্রেকারে ডু অর ডাই সাডেনলি, এবং এটা হলো আনসার্টেন একটা রেজাল্ট। এবং অনেক বড় বড় টিমই পেনাল্টি মিস করে তারা হেরে গেছে এবং এটার রেজাল্ট অনেক রেকর্ডও আছে। এক পেশে ম্যাচ বলা যাবে না, আর্জেন্টিনা খুব ভালো ফর্মে আছে, কিন্তু তারা লাস্ট যে দুটো ম্যাচ খেলেছে সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, তারা আফ্রিকান দুটো টিমে, আপনি যেটা একটু আগে নামও বলেছেন, সেই কাবু ভার্দে এবং লাস্ট ম্যাচ খেলছে সেনেগালের সাথে। তো এই দুটো ম্যাচ নিয়ে যদি চিন্তা ভাবনা করা হয়, সেখান থেকে আর্জেন্টিনার অনেক শেখার আছে এবং কোচ অনেক কিছু ট্যাকটিক্যালি চেঞ্জ করেছে, সেখান থেকে বের হয়ে আসছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হলো মেসি। সে আনসার্টেনলি লাস্ট ম্যাচে পেনাল্টি মিস করেছে এবং সে তার পেনাল্টি মিসেরও রেকর্ড আছে। ওয়ার্ল্ড কাপে 6টা ওয়ার্ল্ড কাপ খেলছে, তার মধ্যে 8টা পেয়েছে, 4টা গোল করেছে, 4টা মিস করেছে, তাহলে 50% তার মিস। এখানেও তার রেকর্ড এবং সর্বোচ্চ গোলের তার রেকর্ড এখন পর্যন্ত সে 21 গোল করে এগিয়ে রয়েছে। এবং যেটা লাস্ট আমরা ওয়ার্ল্ড কাপে শুরু করেছিলাম সেটা হলো ক্লোসা, 16টা গোল পরে, তার পিছনেই কিন্তু এমবাপে আছে এবং ডুয়েল তারা একই সাথে 8 গোল করে এখন পর্যন্ত একই সমান আছে, কিন্তু ম্যাচ কম, 5 ম্যাচ এবং 6 ম্যাচ অলরেডি ফ্রান্স খেলে ফেলেছে। এখন আজকে মেসি খেলবে এবং মেসি কর্তৃক যে টিমের অবস্থা, ইউরোপিয়ান টিমগুলি কিন্তু একটু, এবং সুইজারল্যান্ডের যেটা খেলা দেখেছে তাদের হারানোর কিছু নয়, তারা পেয়েছে এবং শুধু পাবেই। হ্যাঁ, আর আর্জেন্টিনার কিন্তু অনেক কিছু হারানোর আছে, তারা কাপ নেওয়ার জন্য এসছে, লাস্ট ইয়ার কারেন্ট তারা চ্যাম্পিয়ন এবং তারা ওই দাবিদার এবং তাদের টিমেও সেই কোয়ালিটি এবং ওই প্লেয়ারই আছে। তো এই ম্যাচকে আসলে ডিফিকাল্ট চিন্তা করা হচ্ছে যে হারানোর কিছু নেই, যে টিম হয় তারা কিন্তু একটা ফুটবল খেলবে। আমরা যেটা দেখে এসেছি ইউরোপিয়ান প্লেয়ার আফ্রিকার সাথে যেটা খেলে, তারা লো ব্লক ডিফেন্ডিং বেশি ক্লোজ খেলে, এখান থেকে কাউন্টার অ্যাটাকে যায়। ইউরোপরা আবার লো ব্লক যেমন খেলে না, ওরা একটা মিডিল ব্লক বলে। আমরা লাস্টে যেগুলো স্প্যানিশ, ফ্রান্স, তারপরে আমরা নেদারল্যান্ড, হল্যান্ড যেগুলি খেলা দেখে আসছি, এবং যদি আমরা চিন্তা করি নরওয়েও ব্রাজিলের সাথে, এটাকে মিডিল ব্লক বলে। টিমকে নিচে নামায় না, ওখান থেকে বেশি ব্লক করে এবং ওরা অনেক বেশি দীর্ঘদায়ী এবং কাউন্টার পেস প্লে খেলে এবং মিডিল, এটাকে সেন্ট্রালাইজ অ্যাটাক বলি আমরা, যেটা মাঝখান দিয়ে বেশি অ্যাটাকে যায়, দেন উইংয়ে গেলে তারা ক্রস করে এবং তাদের ওই ধরনের প্লেয়ার আছে। তো সুইজারল্যান্ডেরও লাস্ট ম্যাচ আমরা দেখেছি যেটা খেলা ছিল, সুইস কার সাথে খেলে আসলো, টাইব্রেকারে জিতলো। আমরা যেটা চিন্তা করে থাকি, সুইজারল্যান্ড কিন্তু তাদের ম্যাচে আসছে, আমরা একটু দেখে নিই ম্যাচের ড্রেসা। সুইজারল্যান্ড খেলে আসছে কলম্বিয়ার সাথে, এবং ল্যাটিন আমেরিকায় কলম্বিয়া কিন্তু অনেক রুটগুলো এক সময়, না সেটা না, ওটা হলো হল্যান্ড। কলম্বিয়া এইবারে যে টিমটা ছিল, তারা ল্যাটিন আমেরিকার মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে তারা সেকেন্ড হিসাবে ওখান থেকে আসে এবং তাদের ওই কোয়ালিটি ছিল। তো স্বাভাবিকভাবে ম্যাচে যেটা দেখছিলাম যে কলম্বিয়া ওই ম্যাচ জিতবে, কিন্তু সেই ম্যাচ মিস করতে করতে তারা এক্সট্রা টাইমে যায়, সেখানেও 3টা চান্স পায়, গোলকিপার টিভেন্টার সেভ দেয়, সুইজারল্যান্ড ট্রাই ব্রেকারে যায় এবং ট্রাই ব্রেকারে যাওয়ার পরেই সেই পেনাল্টি শুট আউটে 4টার মধ্যে 3টাই খুব বাজে মিস করে বা গোলকিপার সেভ করে, সেখান থেকে সুইজারল্যান্ড 3-2 গোলে জিতে আসে। তো সেই সুইজারল্যান্ড কিন্তু 90 মিনিটসের পরে পেনাল্টি শুট আউটও কিন্তু পরীক্ষা দিয়ে আসছে। তো আর্জেন্টিনা সেই পর্যন্ত যায়নি এবং যেতে হয়নি
এবং তাদের কোয়ালিটি হলো তারা ফিনিশ 90 মিনিটেই করতে পারে। তো সেখানে ডিফারেন্স ফুটবল চিন্তা করলে আর্জেন্টিনাকে অনেক বেগ পেতে হবে এবং ফার্স্ট হাফে গোল করতে হবে। যদি গোল না করতে পারে আর্জেন্টিনা, তাহলে সেকেন্ড হাফের যেই আমরা 45 মিনিট, সেখানে কিন্তু অনেক বেশি পরীক্ষা দিতে হবে এবং সেখানে আবার স্কলনিকে দেখতে হবে তার প্লেয়ার চেঞ্জ করে অল আউট ফুটবল খেলে যেখানে গোল করতে পারে, আবার মেসিকে তার এক্সট্রা অর্ডিনারি ফুটবল খেলতে হবে। তো এই ফুটবলটা আজকে আমরা অনেক চমকপ্রদ ফুটবল দেখব এবং সেটার জন্যই আছে বাংলাদেশের দর্শকরা। আসলে ব্রাজিল হেরে গেছে আর শুধু আর্জেন্টিনা আছে, একদল ট্রল করছে আরেক দল জয় করছে, এটাই কিন্তু ফুটবলের সুন্দর। কিন্তু আমরা চাই না এটাকে একটা অতিরিক্ত মাত্রায় নিয়ে যাক এবং একজন আমরা জানি যতটুকু আমাদের একটা ছেলে মারাও গেছে এটার জন্য। তো টিমের জন্য আমার প্রাণ দিতে হবে, যেটা আমার দেশেরই কিছু না। সেই জায়গা থেকে আসলে আমাদের বুদ্ধি বোধগম্য আরও বেশি একটা মানে পর্যালোচনা করা উচিত। জি, আসিফ ইকবাল, আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচ। প্রথম কথা হলো যে ইউরোপ ভার্সেস ল্যাটিন ফুটবলের চিন্তা করা Right. হচ্ছে। আর্জেন্টিনার ফুটবলারদের অনেকেই আবার ল্যাটিন, ওদের ক্লাব ফুটবল খেলে, চিলি ফুটবল খেলে, কলম্বিয়ান লিগ খেলে, মেক্সিকান লিগ খেলে, সেই হিসাবে। তবে খেলাটা আমি বলবো যে মেসি ভার্সেস সুইজারল্যান্ড। তো সেই জায়গায় সুইজারল্যান্ড কিন্তু একটা গতিশীল ফুটবল টিম। আর্জেন্টিনা যাদের সাথে খেলে এসছে তাদের চেয়ে অনেক বেটার ফুটবল খেলছে। কারণ টপ 8-এ আসা কিন্তু এমনি না, তারা টাই ব্রেকারে যে কেউ জিতুক বা যেভাবে জিতুক, তাদের যে কোচ মেরুত ইয়াকিম, তার ট্যাকটিক্যাল যে থিওরিটা, এটা অন্যান্য কোচদের চেয়ে অনেক বেশি ভালো। তো সেই জায়গায় আমি বলবো যে আর্জেন্টিনা নট ইজি টাস্ক হবে যে জেতাটা। মেসিকে কীভাবে কাউন্টার করতে হবে সেটা কিন্তু তারা ভালো জানে, কারণ এতগুলো ম্যাচ তারা দেখে এসছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে মেসি যে ব্লক হতে পারে, মেসিকে যে ব্লকেট করা যেতে পারে, সেটা কিন্তু লাস্ট ম্যাচ প্রমাণ করেছে। মেসি একটা পেনাল্টি মিস করেছে, একটা গোল দিয়েছে, একটা অ্যাসিস্ট করেছে, মানে মিরাকেলি সে সব কিছু করেছে। কিন্তু মেসি কিন্তু ব্লকেট ছিল, বাট মেসি ওই ব্লকেটটা ওভারকাম করে কিন্তু আবার গোল করেছে। তার মানে মেসি কেন ওয়ার্ল্ডের অল টাইম গ্রেট ফুটবলার সেটা প্রমাণ করেছে। বাট সেই জায়গায় সুইজারল্যান্ড চাইবে যে সবসময় মেসিকে আটকে রেখে দিলেই, কিন্তু আর্জেন্টিনা কিন্তু ব্লক টিম, আর্জেন্টিনার কিন্তু আর কিছু নেই। তো সেটা কিন্তু খুব ভালো করেই জানে। এবং এইখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে এই ম্যাচটা পুরোটাই হবে জেতার জন্য খেলা, মানে পয়েন্ট নেওয়ার কোনো তাগিদ নেই, আমাকে জিততে হবে। জেতার জন্য আমাকে যদি 250% দিতে হয়, সবাই কিন্তু রেডি টু ডু দ্যাট, এবং তারা ওইটা দিবেই। এবং এই যে 250% কিংবা 150% কিংবা 300% দেওয়ার জন্য যেটা করা হবে, সেটার জন্য কিছু টাফ ফুটবল হতে পারে, এবং সে টাফ ফুটবলে ফাউল হতে পারে, সেখানে রেড কার্ড হতে পারে, ইয়েলো কার্ড হতে পারে। তো সেটার জন্য আসলে প্রস্তুত থাকতে হবে। বাট আমি মনে করি যে ফিজিক্যালি খেলাটা ফিজিক্যালি টাসেলটা বেশি করবে এবং ব্লক করে যাবে, যে স্পিডটা টেম্পোটা জানি না উঠাতে পারে। এবং এই জায়গাটাই আমি মনে করি যে আর্জেন্টিনার তুলনায় সুইজারল্যান্ড একটু এগিয়ে আছে। কিন্তু সুইজারল্যান্ড কিন্তু একদম খারাপ টিম না, তাদের স্ট্রাইকিং জন্য হয়তো যে মোজাম্বিক, যেটা তাদের মেইন স্ট্রাইকার, সে অসুস্থ ছিল, সে ফিরবে, তারপরে কতটুকু করতে পারে। বাট আসলে ডিফারটা আসলে মেসির উপর নির্ভর করবে। এখন মেসি যদি ব্লকড হয়ে যায়, তাহলে আমার বাজি কিন্তু সুইজারল্যান্ড। রক্সি ভাই, কি বলবেন আপনি? আসলে ওই সুইজারল্যান্ডকে আমিও বললাম যে ম্যাচের জন্য মেসি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি আর্জেন্টিনা টিমের ডিফারেন্ট করে দেয় মেসি, এবং মেসির কাছে ওই কোয়ালিটি আছে দেখেই, এবং সব ধরনের লিডারশিপ, যে ক্যাপ্টেন টিমকে টেনে নিয়ে যাচ্ছে, এবং তার সব কিছু পাওয়ার ঊর্ধ্বে লাস্ট ওয়ার্ল্ড কাপে সব পেয়েছে, খালি এখন বাকি আছে তার গোল্ডেন বুট, এবং সেই দৌড়েও কিন্তু সে হাইয়েস্ট 8 এমবাপের সাথে আছে। খেলা যদিও তাদের একটা কম, আজকে যদি সে গোল করে এবং গোল করবে, টপ স্কোরার হয়ে যাবে, টপ স্কোরার। এক গোল দিয়ে আর টপ স্কোরার হওয়া যাবে না। এখনো ধরো অপোনেন্ট সাইডে যারা আছে, এখানে এমবাপে আছে, আবার হ্যারি কেন আছে, ইংল্যান্ডের টিম যারাই খেলবে তাদের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল আছে, তারপর ফাইনাল আছে। তো সেই জায়গা থেকে আসলে ডিফারেন্সিয়াল ম্যাচের যেটা চিন্তা করা হচ্ছে, একটু প্যাটার্ন চেঞ্জ করবে, এবং স্কলনি আর্জেন্টিনা টিমকে নিয়ে, তার কিন্তু যে প্লেয়ার আছে তাদেরকে নিয়ে খেলে এবং তাদেরকে নিয়ে ফরমেশন চেঞ্জ করে। বেসিক্যালি সে 4-4-2 খেলে, কিন্তু যখন নামে আবার লাস্ট ম্যাচে দেখেছি 4-1-3-2, আজকে আবার একটু ফরমেশন দেখছে, এটা এখনো ফাইনাল হয়নি, যেটা দেখছি 4-3-1-2। হ্যাঁ, তো এই জিনিসগুলি কিন্তু অপোনেন্ট টিমগুলি কিন্তু একটা চিন্তা করে রাখে, কিন্তু অ্যাজ এ কোচ আমি রাতারাতি আরেকটা চিন্তা করে আমি প্লেয়ার ওই জায়গায় অন্যটা আসলাম।
তখন আপনাকে কিন্তু ওই ক্যালকুলেশন করে টিম সাজাতে গেলে একটা লাগে, পরিকল্পনা লাগে, ওই সময়ের জন্য হয় না। এবং সেই বেস্ট কোচ যত তাড়াতাড়ি তার পরিকল্পনা ইমপ্লিমেন্ট করতে পারে তার এভরি কোচেস থ্রি প্ল্যান, অলওয়েজ এবিসি, হ্যাঁ এবিসি আমরা যেটা করি ইমপ্লিমেন্টটা করে, কিন্তু তারা এক একটা সময় হ্যাঁ যখন opponent বাধা read হয় করে। তখন আমরা যেটাকে বলি ফর্মুলা 1, ফর্মুলা 2, আবার Formula 3, হ্যাঁ। প্ল্যান 2, 3 যখনই ব্লক হচ্ছে তখন আমি ওই চেঞ্জে যাচ্ছি। যেখানে দেখা গেছে লাস্ট ম্যাচে এত বেশি ব্লক ছিল, তখন কি করেছে অ্যাজ ইউজুয়াল মেসির জায়গায় কাকে দিয়েছে, আমরা আবার দেখেছি লাউতারো মার্টিনেজের নাম্বার 9 আসার পরে মেসি একদম উইংয়ে চলে গেছে এবং উইং থেকে ক্রস আসছে, সেই পজিশনে সবচেয়ে বেশি খেলতো এবং উইং থেকে অনেক স্পেস পায় এবং ওর ওই ক্রস থেকেই কিন্তু যে সে রোমেলো গোল করলো, আবার সেই ক্রস থেকে লাউতারোসের ক্রস থেকে অ্যানজো ফার্নান্ডেজ গোল করলো, ক্রসে যাওয়ার পরে গোল হয়েছে, যেহেতু ওই অপশনটা হচ্ছিল না। তো এইগুলো আসলে মাস্টার প্ল্যান এবং কোচরা কিন্তু ম্যাচ বের করানোর জন্য সে অ্যাপ্লিমেন্ট করে। এখন প্লেয়ার কতটুকু এক্সিকিউট করতে পারে সেটার উপরে আসলে সাফল্যতা পায়। ইউরোপিয়ান ফুটবলটা কিন্তু উইং বেস, হ্যাঁ ওরা খেলবে, ল্যাটিন ফুটবল হলো সেন্ট্রাল বেস, আর ওদের হলো উইং বেস। এই জায়গাটাই কিন্তু দুইটা মানে টু উইং প্লাস ওয়ান মিডফিল্ডার, এই অ্যাডভান্টেজটা কিন্তু ইউরোপ সবসময় খেলে, ওদের একটা প্যাটার্ন। কারণ বেসিক্যালি যারা ওর বক্স প্লেয়ার খেলে, নাম্বার 9 থাকে, হাইট ভালো, এরিয়াল বলের ওই ফিজিক্যালি স্ট্রেংথ, হ্যাঁ এই অ্যাডভান্টেজটাই তারা কাজে লাগাতে পারে। যারা ব্রাজিলের বিপক্ষে হল্যান্ড করেছে, ইংল্যান্ড করেছে, হ্যানিকেন গোল করেছে। আপনারা বলার মধ্যে বলেছেন যে বিশ্বকাপে মেসি মানে এই পর্যন্ত 8টি প্লান্টি পেয়েছে, তার মধ্যে 4টা সে মিস করেছে, কিন্তু এই বিশ্বকাপে এই প্লান্টি মিসের একটা মহড়াই আমরা লক্ষ্য করছি, সব সুপারস্টাররাই কিন্তু প্লান্টি মিস করেছে। তো এটা কেন এমন হয়? না, এটা আসলে ম্যাচ বাই ম্যাচ যদি আমরা চিন্তা করি, যখন যে সিচুয়েশনে থাকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্লেয়ারকে যাকে দেয়া হয়, এটা কিন্তু একটা কোচ তার প্ল্যান থাকে। এখন বললো যেটা নিয়ে বেশি সমালোচনা হয়েছে যে ব্রাজিলের ম্যাচে ওই দিন পেনাল্টি গোল করলে কিন্তু ব্রাজিল বের হয়ে যায়, হল্যান্ড এবং নরওয়ের এই সুযোগ থাকে না। আসলে আমরা সবাই বাড়ির দর্শক হিসেবে চিন্তা করি, তো ওইখানে একটু ব্যাখ্যা যায় যে ওখানে ওখানে মেরেছে ব্রুনো ডিমারিয়াস, আর এখানে সবচেয়ে ফর্মে ছিল হলো ভিনিসিয়াস জুনিয়র। ভিনি যদি মারে সবার ভিনি তো বলের কাছে গেল, হ্যাঁ যাওয়ার পর হঠাৎ করে এসে না বলের কাছে না, এটা একটা প্ল্যান থাকে, টিম যে প্ল্যানার থাকে, টিম প্ল্যানিং থাকে, তাদের একটা প্ল্যান থাকে, কে টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটি থেকে তারা আসলে ডিসাইড করে যে কে পেনাল্টিটা মারবে এবং কার রেকর্ডসটা ভালো। হ্যাঁ শুনি যেন আমরা যে প্লেয়ারকে তৈরি করি তাদেরকে মারার জন্য, এবং এটাকে একটা মারার জন্য পেনাল্টি স্পেশালিস্ট এক একটা টিমে থাকে। এখন আর্জেন্টিনা পেনাল্টি পেলে মেসি মারবে, মেসি মিস করেছে, আরো যদি 3টা পায় তাহলে মেসি মারবে, কেন ওইটার জন্য স্পেশালিস্ট তাকে তৈরি করা হয়। হ্যাঁ কিছু সময় পরিস্থিতি আমি নিজেই বলি যে আমি আন্ডার প্রেশার আছি, আমি নিতে পারছি না, চেঞ্জ আমার সেকেন্ড পার্ট পেয়ে দিলাম। না তাহলে ভিনিসিয়াস জুনিয়র যখন বলের কাছে গেল, তার মানে কি সে গিয়ে বললো যে আমি আন্ডার প্রেশার, আমাকে সরিয়ে না, অন্য কাউকে না, ওটা বলে সে তো শুট করতে গিয়েছিল। না ওটা বলে না, ওটা প্ল্যান শুট করতে যায় না, ওটা প্ল্যানই থাকে যে বলটা নেয় গোলকিপার অপোনেন্ট সব চিন্তা করে যে ভেনি মারবে, কিন্তু ভেনি বলটা সাডেনলি যে মারবে তার কাছেই দিয়ে যায়। আগের অন্য যেগুলো ম্যাচগুলি দেখেন, মেসি যখন বল বসিয়েছে ওই বল কিন্তু হয় অ্যানজো আর নাহলে ম্যাকালিস্টার বল নিয়ে রাখে, পরে যাওয়ার সময় শেষ সময় ওরা দিয়ে যায়, কিন্তু মারে ওদের প্ল্যান করে, কিন্তু তারা ওইটার জন্য স্পেশালিস্ট। তো ওই জায়গা থেকে নার্ভের একটা বড় ব্যাপার থেকে, টিম লিডারশিপের একটা ব্যাপার থেকে। ব্রাজিলের ওর যে প্লেয়ার এখন হলো গোমারেজ যেটা মেরেছে, সে ওইভাবে তার ব্রাজিল টিমের পক্ষ থেকে সেটা নেয় না, ও ক্লাব লেভেলের রেকর্ড, এবং ভেনিসিয়াস হচ্ছে ক্লাব রেকর্ডের জন্য তাকে দেওয়া ছিল। ওদের 1 নম্বর প্লেয়ার ছিল নেই, সেকেন্ড ম্যান যেটা গোল করে সে ছিল হলো ব্যথা পেল রাফিনা, তারপরে থার্ড ম্যান হলো ব্রুনো, ফোর্থ ম্যান হলো যদি পায় তাহলে ভিনিসিয়াস। তো সেখানে থার্ড ম্যান এগিয়েছিল দেখেই তাকে ব্রুনো গেমারেসকেই দেওয়া হয়েছে। তাই সেই জায়গাটা একটা ছিল, কিন্তু অন্য টিমে যারা আছে, এখন ইংল্যান্ড বল পেলে কে মারবে? হ্যারি কেনই মারবে, ক্যাপ্টেন এবং বল মারার যে ক্ষমতা। এবং যদি নেদারল্যান্ড নরওয়ে পায় তাহলে কিন্তু হ্যানার মারবে, যারা নাম্বার 9 এবং গোলে থাকে সেই হিসাবে। তো এই চেঞ্জগুলি আসলে কি মানসিক এবং টিম যে আন্ডার প্রেশার, এবং একটা হলো জিতে থাকা পেনাল্টি মারা আর একটা হেরে থাকা পেনাল্টি মারা, এই 2-4 জিনিস নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং প্রেসারে আছে, যার জন্যই অনেক বড় মাপের যাদেরকে আমরা টপ স্কোরার বলি তারাও কিন্তু নার্ভের কারণে এবং ম্যাচ টেম্পারমেন্টের কারণে মিস করছে। জি আসিফ ইকবাল। না অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে মেসি ছাড়া এমবাপ্পে মিস করেছে, কেইন মিস করেছে, শুধুমাত্র সাইকোলজিক্যাল যে ওয়ার্ডটা হয় ভিতরে নিজের সাথে, সেটা যে ওভারকাম করতে পারে সেই কিন্তু গেইনার। লাস্ট ম্যাচে এমবাপ্পে যে সমস্ত পজিশন থেকে গোল করছে, মেসিও সেরকম গোল করছে, এবং এমবাপ্পে পেনাল্টিটা মিস করার পরে যে গোলটা দিয়েছে সেটা অসাধারণ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল। তো সবচেয়ে বড় বিষয় যে পেনাল্টিটা মিস করেছে সেখানে তার
সাইকোলজিক্যাল যে বিষয়টা ছিল সেটা সে হেরে গেছে। কিভাবে? 3 মিনিট দেরি করেছে 3 মিনিট 17 সেকেন্ড তাকে আটকে রেখেছিল রেফারি। রেফারি। এই যে তার ভিতরে যে একটা দ্বন্দ্ব, এটা আসলে ওভারকাম করতে হবে, এবং এই জিনিসটা হ্যারি কেন, মানে তখন গোল দিতে হবে, প্রেশার, এটা ওভারকাম করতে না পারলে গোল হবে, এবং মেসিরও এরকম হয়েছে। এটি কালে ভদ্র হয়। তবে সবচেয়ে বড় ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে বলটা আসলে ওই একটু অন্যরকম ঘরানার। এই বলটা একটু লাইট এবং বলের সুইং বেশি হচ্ছে, রিভার্স করছে বল, এবং বলের গতিটা একটু অন্যরকম হচ্ছে, পাওয়ার থাকছে। তো যখন তারা শ্যুট নেয় তখন আসলে আপনি দেখবেন যে সব কটা শ্যুট কিন্তু কেউ সোজা করছে না, সবাই কিন্তু রিভার্স করাচ্ছে, একটু সুইং করাচ্ছে। তার কারণ হলো বল সবাই ভিতরে রাখতে চাচ্ছে। এই জায়গাটা কার সুইংটা যদি বেশি হয়, কিন্তু বলে পাওয়ার থাকতে হয়। এই পাওয়ারে আমি বলবো যে গত এই যে 3টা যে পেনাল্টি মিসের কথা, আমি 4টা, মেসি যেটা লাস্ট ম্যাচে মিস করলো সেটা পাওয়ার কম ছিল, এমবাপ্পে যেটা মিস করলো সেটারও পাওয়ার কম ছিল, কেইনেরটা প্লাস ব্রুনো গিমারেজেরটা সবচেয়ে উইক ছিল হলো ব্রুনো গিমারেজের, কারণ একদম সে slow, অনেক হ্যাঁ, সময় পেয়েছে। একদম স্লো। এটা আসলে মেন্টাল যে প্রেশারটা সেটা তারা কেউ নিতে পারেনি। এই নিতে না পারার কারণেই কিন্তু এই প্রেশারগুলো করেছে, পেনাল্টিগুলো মিস করেছে। এটা হবেই, এটা হচ্ছে, এবং কারণ এর আগে জিকো মিস করেছে, এর আগে সক্রেটিস মিস করেছে, প্লাতিনি মিস করেছে, মানে ওয়ার্ল্ডের স্টার স্টার ফুটবল। পেনাল্টিটা এরকমই, পেনাল্টি না একটা ডিপেন্ড অন লাক। হ্যাঁ, রক্সি ভাই, আপনি একটু ইতিহাস নিয়ে যদি একটু বলেন, সেটা হিসেবে আসিফ যে বলল, হ্যাঁ, মানে আচ্ছা, জিকো মিস- হ্যাঁ, পুরনো যদি বলা চলে, আসলে আমরা যখন থেকে দেখেছি যাদেরকে সুপারস্টার বলা হয় ওয়ার্ল্ডের ইতিহাসে সর্বোচ্চ মানে স্ট্রাইকার বা যাদের নামে রেকর্ড আছে যে হিসেবে, তা পেলের মিস বলবো আমরা। ব্রাজিলের যে টপ প্লেয়ার ছিল সাদা পেলে যাকে বলতো, জিকো, সক্রেটিস, Right. তখনকার ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার। আমরা যদি ইউরোপের দিকে আসি, মিসাল প্ল্যাটিনি, তখন ফ্রান্সের তিগানা, রবার্তো বেজিও। যে হ্যাঁ, ইটালিতে গেলে রবার্তো বেজিও, যারা ডিসাইডিং ম্যাচ সেইখানে যে প্রেশারটা নিতে পারেনি বা হয়নি। আবার দুটো গেম আছে এখানে, কিন্তু শুধু তাদের মিসও যা বলা চলে না, গোলকিপাররাও এমন প্র্যাকটিস করে এখানে, তাদেরকে একটা মাইন্ড গেম বলে, তারা ডিস্টার্ব করে, জানি তারা এমনভাবে প্রয়োগ করে যে তাকে ওই মানে ওই জায়গায় মারতে হবে, হ্যাঁ, যে স্পেসটা তৈরি করে, যে আমি দেখালাম আমি ডানে যাচ্ছি বায়ে যাচ্ছি, এইভাবে একটা অবজেকশন। এবং এখন এটাকে মডার্ন গোলকিপিংয়ের যে স্ট্যান্ডার্ড বলে, তাদেরকে অনেক বেশি পরীক্ষা করানো হয়, এবং প্রতিটা ভিডিওতে দেখানো হয় যে একটা প্লেয়ার কোথায় মারছে এবং কত গতিতে মারছে, তার রিয়াকশন অ্যাবিলিটিটা কী থাকবে, ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে রিয়াকশন করতে পারে, তখন গোলকিপার সেভ করছে। আর যেটা বেশি প্রেশার থাকে সেটা দেখা যায় গোলকিপার সেভ করে, আবার কিছু এত বাজে মারে যেটাতে অফ টার্গেট, আপনি গোল পোস্টেই রাখতে পারছেন না। তো এই রেকর্ডগুলি আসলে ধরে আসছে। এটা আবার ফুটবলের বিউটি। আপনি যে পেনাল্টি পেলে আর গোল করলেন, তাহলে তো গোল সংখ্যা দেখা যেত একই ম্যাচে 12, 13, 14 গোলও হতো, তো বাস্কেটবলের মতো 60 গোল করে হতো, তাহলে তো আর ফুটবল হতো না। আসিফ ইকবাল, আমরা যদি গোল্ডেন বুটের দৌড়ের কথা বলি, এমবাপ্পে, মেসি, হল্যান্ড, কেইন, সবাই বিশ্বকাপ ফুটবল ইতিহাসে আসলে এই প্রথম, মানে এত টাফ কন্টেস্ট। আগে কিন্তু শুধু গোলের জন্য গোল্ডেন বুট হতো, এখন কিন্তু শুধু গোলের জন্য না, অ্যাসিস্ট করার জন্য সেটা সাথে রিলেটেড, এবং ওইটা আবার গোল্ডেন বলেও চলে যায়। তো সেই হিসাবে দুটো প্লেয়ার কিন্তু 8-8 করে চলছে। এমবাপ্পে 6 ম্যাচে 8টা, মেসি 5 ম্যাচে 8টা। যদি তারা মিস না করে, দুজনে কিন্তু 10টা করে গোল হয়ে কিন্তু অ্যাসিস্টের দিকে এমবাপ্পে আবার এমবাপ্পে 3টা, মেসি মেসি 1টা। একটা, right. হ্যাঁ, তো সেই হিসাবে তাদের পিছনে পিছনে আসলে হল্যান্ড এবং কেইন, হ্যারি কেইন। আজকে মধ্যরাতে দুইজনের একজনের কিন্তু বিদায় হয়ে যাচ্ছে। তার মানে তারা গোল্ডেন বুটের লড়াই থেকে ছিটকে যাচ্ছে। ওয়ার্ল্ড ফুটবলে 1958-এ জাস্ট ফন্টেন 5 ম্যাচে 13 গোল করেছিলেন। এখন পর্যন্ত 1954 সালে সান্দর কক্সিস 11 গোল করেছিলেন। মানে অতটা গোল হচ্ছে না, কিন্তু এইবার কিন্তু একটা সুযোগ আছে, কারণ 8টা গোল দুজনেরই, আরও 2টা খেলা, মানে স্পেশালি এমবাপ্পের সামনে 2টো খেলা আছে, মেসির সামনে 3টা খেলা আছে। তো ওই 13 গোল ভাঙারও কিন্তু একটা চান্স আছে। তো হতে পারে, যেভাবে গোল হচ্ছে এবং বলের যে গতিবিধি এখন, এবং যেভাবে গোল হচ্ছে, সেটা হয়ে যেতে না, পারে। আসিফ যেটা বলতে চাচ্ছে সাথে জয়েন করি, যে তারা যেটা করে গেছে, যে প্রতি ম্যাচে যারা জোড়া গোল করছে, যদি এই 3 ম্যাচে জোড়া গোল করে তাহলে 6 গোল, তাহলে 8 আর 6 তো 14 গোল হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা আছে। অসাধারণ। এবং গোল্ডেন বুটের লড়াই আমি মনে করি যে শেষ পর্যন্ত একটা বাকি ছিল মেসির, মেসি এর চান্স। এই চান্সটা মেসি, আমি জানি না আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে কি না, বাট মেসি গোল্ডেন বুট পাবে, এটা কনফার্ম। কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার বাজি যদি মেসি ব্লকেড হয়, আমার বাজি সুইজারল্যান্ড। কিন্তু আমি সেখানে একই সাথে বলবো মেসি হ্যাভ চান্স টুয়াইস গোল ইন দ্যাট ম্যাচ। কারণ মেসি সেই মিরাকেল ফুটবলার, প্রত্যেকটা টিমের সাফল্যের পিছনে একটা
ম্যাজিক্যাল ফুটবলার থাকে, থাকে। মেসি দ্যাট প্লেয়ার। এবং এই বয়সেও এই পর্যন্ত যে ফর্মে আছে এবং টিমকে লাস্ট 3টা ম্যাচে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে এবং তার একক নৈপুণ্য, সে গোল করছে এবং গোল করাচ্ছে। এবং আর্জেন্টিনার অবভিয়াসলি সব দর্শকরাও চিন্তা করে এবং যারা ফুটবল দেখে, যদি মেসি ইনজুরি হয় বা মেসি না থাকে তাহলে আর্জেন্টিনাকে কে। কিন্তু সে মানে আসিফ ইকবাল সুইজারল্যান্ডের পক্ষে বাজি ধরে আবার মেসিকে গোল্ডেন বুটের পক্ষে, আপনি কতটা একমত? না, এটা আসলে ওর যুক্তি ও দিয়েছে। এখন আপনি যদি গোল্ডেন বল যদি জিততেই পারে তাহলে কিন্তু এক ম্যাচের ডিফারেন্সটা অনেক বেশি। যে আজকে 3-3 গোলে ড্র হলো, পরে ট্রাইব্রেকারে হেরে গেলাম, আমি যেটা সংজ্ঞাটা যাচ্ছি, তাহলে 3টা গোল কিন্তু তার সাথে 8-3-11 ম্যাচে চলে গেল। পরে যারা আছে তারা 3 ম্যাচে বা 2 ম্যাচে আর ওই 3 গোল করতে পারলো না। এবং আমরা আগের যেগুলো ওয়ার্ল্ড কাপ দেখে আসছি যে গ্রুপ পর্যায়ে এবং কোয়ার্টার ফাইনালের মধ্যেই একটা প্লেয়ারই 7-8 গোল করে ফেলেছে, পরে যারা আসছে সেই জায়গা থেকে অনেক পিছিয়ে থাকে, তাহলে সেই গোল্ডেন বুটের দাবিদার হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে। আর ম্যাচ উইন হয়ে গেলে তো আপনি ম্যাচ থেকে ছিটকেই গেলেন, পরে যে আপনার কম্পিটিটর যে থাকবে সে তো পরে ম্যাচ পাচ্ছে, তাহলে সেই ম্যাচে তার গোল করার প্রবণতা মানে অপশন অনেক বেশি থাকছে এবং তারও চান্স বেশি ওপেন হয়ে যাচ্ছে। জি, আমাদের এই আলোচনা চলবে, শেষ বিরতির পরে এসে আবার আপনাদের দুজনকে শুনবো। সুপ্রিয় দর্শক, 50 মিনিটসের নিচ্ছি শেষ বিরতি, আশা করি সঙ্গেই থাকবেন। শেষ বিরতির পর 50 মিনিটসের শেষ পর্বে আমরা দর্শক আবারও জানিয়ে রাখি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বকাপ উন্মাদনা। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বসুন্ধরা কিংসের কোচ মাহবুব হোসেন রক্সি, এবং রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল। আমরা একদম মানে যেহেতু শেষ পর্বে আলোচনা, এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বিশ্বকাপে রেফারিং বিতর্ক, এবং যদি এটা কোনোভাবেই যেন থামছে না, সোশ্যাল মিডিয়া তো সয়লাব। কি বলবেন? আসলে রেফারিং আসলে ফুটবলের একটা পার্ট এবং বস বলা হয় রেফারিকে, এবং সকল ক্ষমতা দেওয়া হয় তার ডিসিশনের উপরে, আর কোনো কিছু চেঞ্জ নাই। আপনি স্বয়ং ওই দেশের প্রেসিডেন্টও যদি বলে ওই ডিসিশন চেঞ্জ করতে পারবে না, যখন তার হুইসেল থেকে বাঁশি বের হয়ে যাবে সেটাই ফাইনাল হয়। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি এবারে ওয়ার্ল্ড কাপে, ওই যে বললাম দেশ বেশি, টিম বেশি, খেলা বেশি, এবং প্রযুক্তি কি এবার আরো বেশি এগিয়ে নিয়ে গেছে। এবং আমরা এবার যে প্রযুক্তি হচ্ছে ভিআর তো গতবারও ছিল, তার সাথে এআই এর প্রযুক্তি, এবং এর আগে কিন্তু বলের চিফ ছিল না, এবার বলের মধ্যে চিফ বসানো হয়েছে। এবং বলটা, এবং অনেকেই জানে না, বলটা কিন্তু এর আগে হাওয়া দিয়ে তৈরি করা হতো, আর এবার বলকে কিন্তু চার্জ দিয়ে, আমরা মোবাইলে যেমন চার্জ দিই, একটা চার্জ দিয়ে এই বলটাকে ফোলানো হয়, এবং এর ভিতরে চিপ, মানে এবার আর ভেতরে কোনো হাওয়া নাই না, উইদাউট হাওয়ার বল, যার জন্য লেটেস্ট বল স্নিকোমিটার, এবং স্নিকোমিটার আপনার ওই যে লাইন ক্রস করাটা, এটা 100% তারা জানাবে। হ্যাঁ, এবং সাথে সাথে ওইটা নক করে রেফারির সাথে একটা মোবাইল ভাইব্রেশন, একটা না থাকে, ঘড়ি থাকে, সেটা কাঁপতে থাকে, শরীরে ভাইব্রেশন করে, তখনই সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট এবং রেফারিরা বাঁশি বাজায় এবং সাথে সাথে রেজাল্ট দিতে পারে, ওই যে টাইম নেয় না। তো এই জায়গা থেকে যেটা আছে ভিন্ন মাত্রার হ্যাঁ, বল, এই যে এই বলের নাম হলো ত্রিদ্বন্দ্ব, 3টা কালারে 3টা দেশের সমন্বয়, লাল, সবুজ, নীল, এগুলো আমরা সব প্রথম দিকেই আলোচনা করে দিচ্ছি। 4টা পার্টের জয়েন্ট, এর আগে সবসময় 8, 10, 12টা পার্ট নিয়ে করতো, বলের সেলাই থাকতো এই জায়গা থেকে, এবং উইদাউট আপনার ফুয়েল, বাতাস ছাড়া, তেল না, বাতাস ছাড়া চার্জ দিয়ে, এবার আমরা মোবাইলকে হ্যাঁ ইলেকট্রিক একটা চার্জ দেওয়া হয়, একবার চার্জ দিলে এটা 6 ঘন্টা থেকে ফুলে থাকে। হ্যাঁ, 6 ঘন্টা পরে আস্তে আস্তে আবার এটা ছোট হয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন রেফারির যে অ্যাডভান্টেজটা, সেটাকে কিন্তু এআই অনেকভাবে এবার বিতর্কিত ফেলেছে। যদি এটা হিউম্যানলি, রেফারি কিন্তু মানুষ, তারও ভুল হতে পারে, তার জন্য সে কিন্তু তার সাপোর্টিংয়ে যে ভিআরের 3জন রেফারি থাকে, ওখানে একজন মেন রেফারি আর 2জন অ্যাসিস্ট্যান্ট থাকে ভিআর সাপোর্টের জন্য। এবং যেই বিতর্কগুলো হচ্ছে সেটা কিন্তু অ্যাজ এ ম্যান পার্সন হিসাবে, এখন আপনি টিমকে অন্যভাবে যদি দেখেন, মনে করেন যে আমি মেসিকে বা রোনাল্ডোকে বাঁচাবো বা ওর পক্ষে যাব, তাহলে অপোজিটের যে অ্যাডভান্টেজটা পাচ্ছে সেটা আপনি দিচ্ছেন না, বা কেন দিচ্ছেন না। তো যেটা লাস্ট ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, আর্জেন্টিনা ভার্সেস মিশর, এবং ওখানে ক্যাপ্টেন ছিল মোহাম্মদ সালাহ। ওরা যে গোলটা করেছিল সেই হাফে যখন এগিয়ে ছিল তখন 2-0, এবং পরের গোলটা হোসেন হাসেন যে বল খেলেছিল, সে ওদের উইঙ্গার জিকো নাম, লেফট সাইড থেকে যে সেই গোলটা করে, এবং সে সেলিব্রেট করে যখন উল্লাস করছে, তারপরে রেফারি সেটা ভিআরে যায়, তখনই সব দর্শক এটাকে নিয়ে একটা আলোচনায় যায় এবং এটাকে অনেক বেশি
কি বলে এটাকে Criticize. ক্রিটিসাইজ, হ্যাঁ, হ্যাঁ। সমালোচনা এবং প্রতিবাদ জানায়। তো রেফারির কাছে যে জিনিসটা আছে এখনকার ফুটবলে, আসলে আপনি যখনই দেখবেন লাইসম্যান পর্যন্ত, আপনি গোল পর্যন্ত তারা দেখে, গোল হয়ে যাক, গোলের সময় তারা ওই অ্যাসিস্ট্যান্ট উঠালো ওই বাঁশিটা দেয় না, কারণ ফাইনালে ওটা মিসড হতে পারে, তার ফিনিশ করতে দেয়, ফিনিশের পরে তারা ওই ভিআরে যায় এবং তার স্ক্রিন থাকে। তো ভিআরে যে অ্যাসিস্ট্যান্ট দেয় সেটা যদি মনোপুত না হয়, কারণ ওই যে বস রেফারি তখন আবার দৌড়ায় মাঠে, তার জন্য একটা ছোট স্ক্রিন দেওয়া থাকে, সেখানে সে নিজ চোখে দেখে, দেখার পরে যে জিনিসটা তার লয়ের মধ্যে পড়ে তখন সে ডিসাইড করে যে এটা ফাউল ছিল বা অফসাইড ছিল সেই জায়গায়। তো এই যে পক্ষপাতিত্ব যেটা হচ্ছে সেটা ওই যে আমি বলেছি যে আপনি যদি সুবিচারিক হন এবং আপনি মানসিকভাবে যদি ওইটা ডিসাইডিং থাকে যে আমি সমান বিচার করব এবং অনেস্ট হব, তাহলে কিন্তু ওইটা রেজাল্টটা কিন্তু ঠিক থাকবে। আর যখন আপনি মান থাকবে যে আমি একটা টিমকে সাপোর্ট করব বা ইয়ে করবো, তাহলে আমি ওভারলুক করব। একটু আসিফ ইকবাল। না, বিষয়টা হচ্ছে যে রক্সি একটা কথা বললো যে আসলে যে সিস্টেমটা সেটা হলো যে এবারে যে ভিআর নিয়ে যে সবচেয়ে বেশি বিতর্কিত একমাত্র বলের যে নতুন ডাইমেনশনটা, এই যে বলের ডাইমেনশন যদি একটু আগে বলেন, তারপরে যদি এবং ডাইমেনশনটা এই যে স্নিকোমিটার লাগানো হয়েছে, এইটা আপনাকে কনফার্ম করবে যে এটা আসলে কোন পর্যায়ে আছে। এবং এই যে ডিসিশনগুলো, যে সেকেন্ড গোলটা, এই যে মিশরের যে সেকেন্ড গোলটা বাতিল হলো আফটার গোল, এটা বাতিল হওয়ার পরে ওই স্নিকোমিটারটা তখনই কিন্তু ইনফর্ম করেছে। তো ওই করার পরে ভাইব্রেটেড হওয়ার পরে রেফারি কিন্তু তারপরে গেছে, সেটা হয়তো মোস্ট প্রবাবলি 1.5 মিনিট পরে। তো সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা বিতর্কে, যেটা যে আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ার সয়লাভ, আসলে দে ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল সিনারিও, তারা আসলে মূল বিষয়টা জানে। এই যে এআই সিস্টেম কিংবা স্নিকোমিটার এবং এই যে পাওয়ার চার্জ করা যে ফুটবল, এটা আসলে তারা জানে না। এটা জানলে মানে কেউ এই বিতর্কে, আর সবচেয়ে বড় ছিল যে রেফারিং এর, দেখেন রেফারিং রে কিন্তু এখনো সুপ্রিম অথরিটি, রেফারিং এর যেটা হচ্ছে যে সেটা হলো যে তাদেরকে পেনাল্টি, ফাউল, সুপ্রিম অথরিটি তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বলেছি মাঠে অডবিল্ড রেফারিটা সুপ্রিম অথরিটি। আমি কিভাবে বলি আপনাকে, আমার ব্যাখ্যাটা আমি বলি। মাঠে তো সুপ্রিম অথরিটি একটা সুপ্রিম ডিসিশন দিয়ে গেল, কিন্তু পরে তো সেটা থাকলো না। ভাই আমি সেই কথাটা বলতেছি, সেটাই যেটা হলো যে রেফারিং এর যেটা সুপ্রিম অথরিটি, এটার বিষয়ে আমি একটু পরে আসছি। তার আগে আমি বলি যে যখন এগুলো বাতিল করে তখন তো ফোর্থ আম্পায়ার, যেটা যে টিভি রেফারি, তারা দেখে, দেখার পরে রেফারিকে, ইনফিল্ড রেফারিকে জানায়, মূল রেফারিকে, সে দৌড়ে সে কিন্তু একটা ভিআরের যে দেখানোর পরে এটা বোঝা যায় ডিসিশনটা কি, সে দেখার পরে ওই ডিসিশনটা যে সে নেয় পেনাল্টি হবে কি হবে না, এটাই কিন্তু সে সুপ্রিম অথরিটি। এই জায়গাটা কিন্তু তাকে ম্যানুয়ালি রাখা হয়েছে, যদিও সে যে সায়েন্টিফিক্যালি দেখে, কিন্তু ম্যানুয়াল ডিসিশনটা কিন্তু তার মানে হলো যে ফিফা এই জায়গায় রেফারিকে অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু রেখে দিয়েছে। আর যে ভিআরের বিষয়টা, যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে এআই সিস্টেম প্লাস স্নিকোমিটার, ওই স্নিকোমিটার যে বলে যে চিপসটা লাগানো হয়েছে, এটা মোর দেন 100% আপনাকে দেখা দেবে। দেখবেন যে ওই যে অফসাইড গুলো যেটা হয়, এই যে হাতের কনুই, চুরচেলা জিনিস, হাত, বুটের গোড়ালি, এগুলো কিন্তু একটা মার্কার লাইন দিয়ে দেয়, মার্কার লাইনের একটু অধিক হলেই এটা কিন্তু অফসাইড দেয়। তো এটা তো রেফারি কিছু না, এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে। তো এই বিতর্কগুলো আসলে আপনাকে দেখতে হবে। এবং সবচেয়ে বড় ফ্রম দ্য বিগিনিং, আমি জানি না যে অনেকের হয়তো মনে নেই, 1930 ওয়ার্ল্ড কাপে উরুগুয়ে এবং আর্জেন্টিনার যখন ফুটবল ম্যাচ হলো, প্রথম ওয়ার্ল্ড কাপ, উরুগুয়ের আর্জেন্টিনার গোলকিপার ছিল আর্জেন্টিনার গোলকিপার ছিল উরুগুয়ের। এই নিয়ে কিন্তু একটা মারামারি পর্যায়ে, তখন দুই অর্ধে দুই ইয়াতে খেলানো হচ্ছে ফুটবলে, এক দলের একটা হলো আর্জেন্টিনার মেড ফুটবল দিয়ে খেলা হয়েছে, আরেকবার উরুগুয়ের, কারণ বিতর্ক থামানোর জন্য। বিতর্ক ফ্রম দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড কাপ, দুই ফুটবল দিয়ে দুই হাফে খেলা। বলি ইতিহাসটা বন্ধু, ওখানে ছিল কি দুটো টিমই আসছে, তখন কিন্তু ফিফার এরকম নিজস্ব বল ছিল না, যেই বল দিয়ে খেলা হতো, আমরা বাড়ি থেকে যেই বল নিয়ে গেছি সেটাই। তা আপনি ধরেন ডেঙ্গু বল দিয়ে আপনি ভালো, আর হলো সান্ডো বল দিয়ে ভালো, মানে যার দেশে যেটা তৈরি হচ্ছে সেটা দিয়ে প্র্যাকটিস করে, ও বলতেছে আমারটা খেলতে, ও বলতেছে আমারটা খেলো। তো ফিফা তো বিপাকে, আর ওয়ার্ল্ড কাপে তখন বসে ওখানে ডিসিপ্লিন কমিটি যে থাকে টেকনিক্যালি, তারা বলছে আচ্ছা তাহলে যেহেতু 45-45 খেলা, তোমরা একবার না, টসে যারা জিতেছে, যারা সাইড নিয়েছে, তারা তাদের বল দিয়ে শুরু করেছে। তো আর্জেন্টিনা প্রথম নিজের বল দিয়ে শুরু করেছে ওদের হাফে, পরে যে হলো উরুগুয়ে, এবং উরুগুয়ে তখন ওই ম্যাচ আমি এই 4-2 গোলে, আমি এই কথাটাই বলছি, বিতর্ক তখন দিকে। আর ভিআর আসার পর আমি একটু ফুটবলের বাইরে ক্রিকেটের কথা বলি, আপনি ক্রিকেটও দেখবেন যে ওই
যখন ভিআরের ব্যবস্থা করা হয় তখনও কিন্তু ওই যে লেগ বিফোর কিংবা কট বিহাইন্ড, ওই যে কট বিহাইন্ডে কিন্তু স্নিকোমিটার ব্যবহার করে, হ্যাঁ, touch। এগুলো কিন্তু একটু বিতর্কের সৃষ্টি হয়। কারণ এটা আপনাকে পরিষ্কার ধারণা রাখতে হবে যারা উপভোগ করবে। তবে আমি যেই কথাটা বলবো, এত বিতর্কর মাঝেও ফুটবলটা আসলে উপভোগ করা উচিত, কারণ ফুটবলটা কিন্তু উপভোগ্য বিষয়। আপনাকে প্রাণ দিয়ে যদি আপনি উপভোগ করেন, আপনি সব কিছুকে যদি ওইভাবে নিয়ে নেন, আপনার ভালো লাগবে। এখন আপনি বিতর্ক এবং সমালোচনার জন্য যদি সমালোচনা করতে থাকেন, তাহলে ফুটবলটা কিন্তু আর ফুটবল নয়, তখন ফিফা যেটা করতে যাচ্ছে বাণিজ্যিকরণ, সেটা হয়ে যাচ্ছে পুরোপুরি। রক্সি ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে, ফাইনালে কারা মুখোমুখি হবে বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত আসলে আমরা অনেক কিছু ট্রান্সলেট করলাম, অনেক পর্যালোচনা করলাম। আলটিমেটলি আসলে কিন্তু ভবিষ্যৎবাণী করা যাবে না, যেই ফুটবল হচ্ছে আপনি ফুটবল এর মধ্যে তো দুইটা টিম, ফ্রান্স এবং স্পেন, অলরেডি সেমিফাইনালে তারা উঠে গেছে। আমরা তো ধরেছিলাম যে ফ্রান্স আর স্পেন ফাইনাল খেলবে, কিন্তু অলরেডি তারা সেমিফাইনাল, মানে একটা বাদ। অতএব তাহলে এই গ্রুপ থেকে নেয় যদি চিন্তা করেন, এখন নরওয়ে আর ইংল্যান্ড, আবার এখান থেকে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড, এখনো তারা সেমিফাইনালে উঠেনি। ওঠার পরে বোঝা যাবে। আর যদি মানে সে মনের অজান্তে বা লাইকিং এর জন্য যদি বলা হয়, পারফরমেন্স বা টিম হিসাবে চিন্তা করলে, তাহলে কে ফাইনালে যাবে, তখন ওখানে যদি চিন্তা করি যে টিম পারফরমেন্স এবং সবকিছু মিলে আমার যেটা প্রেডিকশন, সেটা থেকে চিন্তা করছি যে এখন থেকে আমি ফ্রান্স, ওই পক্ষে ফ্রান্সকে এগিয়ে রাখছি, আর এখান থেকে আর্জেন্টিনা, এরা দুটো যেতে পারে। আর 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 আসিফের কথা আসিফ বলবে, আমি ও তো ইংল্যান্ডকে নরওয়েকে এগিয়ে রাখছে খেলার জন্য। আসিফ, প্রথম কথা হলো যে আমি একটু অন্যভাবে বলে, সেটা হলো লামিন ইয়ামাল বলেছে যে লাস্ট দুটো ম্যাচে আমরা জিতেছি, 3টা গোল করেছে লামিন ইয়ামাল। বলছে যে ফ্রান্সের উচিত আমাদেরকে ভয় পাওয়া, বিকজ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং উইনার্স কাপে কিন্তু ফ্রান্সকে 2বারই হারিয়েছে। তার মানে স্পেন ফেভারিট, বিকজ দে নো হাউ টু হ্যান্ডেল দ্যাট প্রেশার ম্যাচ। এইখানে আমি বলবো যে স্পেনে গিয়ে, যদিও তাদের নাম্বার 9 নেই, এখানে নাম্বার 9 আছে কিলিয়ান এমবাপ্পে, এবং সাথে ডেম্বেলে আছে, মাইকেল ওলিস আছে। লড়াইটা খুবই ফাটাফাটি লড়াই। আর সেকেন্ড ম্যাচে আমি বলবো যদি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড খেলে, ডেফিনেটলি ইংল্যান্ড উইন দ্য রেস, কারণ ইংল্যান্ড অনেক টাফ ফুটবল খেলবে। এবং ইংল্যান্ডের, আর্জেন্টিনার যেমন একমাত্র স্কোরার হলো মেসি, ইংল্যান্ডের স্কোরার কিন্তু কেইনের পাশাপাশি কিন্তু জুড বেলিংহাম আছে, বুকায়ো সাকা আছে। তো সেই হিসাবে ওই ইয়াটা, কিন্তু তার আগে কিন্তু আরেকটা কথা আছে, আমার বাজি ইংল্যান্ড, কিন্তু নরওয়ে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে রক্সি বলল যে এনিথিং ক্যান হ্যাপেন ফুটবলে, যে কোনো একটা টিম চমক দেখায়, সেটা নরওয়ে হতেও পারে। জি, রক্সি ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে, মানে বিশ্ব তো এখন ফুটবল উন্মাদনায়, মানে আগামী 20 তারিখে দিনের প্রথম ভাগেই আর কি, রাতের বেলা ফাইনাল খেলা হবে। কি প্রত্যাশায় আমরা শেষ করতে পারি? না, আমরা একটা এই ওয়ার্ল্ড কাপের সর্বমর্ম আসলে শেষ, ভালো যার সব ভালো তার, এবং ভালো দুইটা টিম এবং জেনুইন যারা পারফরমেন্স করেই কিন্তু দুইটা টিম ফাইনালে আসবে, এবং সেই ফাইনালটা আমরা উপভোগ্য করব। আজকে রাতের যে দুইটা টিম, নরওয়ে এবং ইংল্যান্ড, এবং কালকে সকালে যেটা সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা, এই 4টা দল থেকে 2টা দল সেমিফাইনালে খেলবে। হ্যাঁ, সেই হিসাবে মানে এই 4টা দলকে ওই ক্ষেত্রে স্পেনকে সে এগিয়ে রাখলো। আপনি কি তাই মনে করেন? স্পেন, আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি। ওই গ্রুপ থেকে ফ্রান্স ফাইনালে যাবে, এবং এই 4টা থেকে আমি যে বলছি, ইংল্যান্ড আর নরওয়ের থেকে ইংল্যান্ড, আর এখান থেকে আর্জেন্টিনা, আর হলো ইংল্যান্ড আর আর্জেন্টিনা সেমিফাইনাল খেলবে। সেখানে আমি এখনো আনডাউটলি ফাইনালি ধরছি না, তারপরেও আমি লাস্ট এক্সপিরিয়েন্স সব ম্যাচ হিসাবে চিন্তা করছি আর্জেন্টিনা আর ফ্রান্স আবার 2022-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো আমরা দেখতে পাবো। যে মানে বিদায় নিয়ে তারা, আসিফ, আমরা একবারে কিছু শেষ কথা শুনি। ভেরি টাফ টু সে, আসলে কোন দুইটা টিম ফাইনাল খেলবে, বিকজ 4টা টিম কিন্তু 4টাই সেরা টিম, এবং পারফর্ম করতে করতে এখানে আসছে এবং নিজেদের প্রমাণ করতে করতে। তবে যে 4টা টিমই সেমিফাইনাল হবে, দে আর দ্য বেস্ট টিম এই 48 দেশের ওয়ার্ল্ড কাপে, এবং সেই হিসাবে পারফরমেন্স আসলে তখন হয়ে যাবে ডেইজ গেম। দিনের খেলায় যে ভালো খেলবে সেই জিতবে। ফ্রান্স স্পেনের খেলায় আমি আমার বাজি স্পেন, আর ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলায় আমার বাজি ইংল্যান্ড। তো ফাইনালটা কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ড হবে। হ্যাঁ, রক্সি ভাই, আমি তো বারবার আবার সেই একই কথা বললাম, যদি ফুটবল এরকমই হয়, এবং এখন পর্যন্ত আসলে প্রেডিকশন এই 4 জনের করা যায় না। এবং যেটা আসিফ বলছিল যে আমরা যখন ওয়ার্ল্ড কাপ শুরু করি, তার আগে কিন্তু র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্কিংয়ে স্পেন ছিল 60%, আর 40% আর্জেন্টিনা, আর বাকি সব হলো 8, 10, 15% নিয়ে আসছে। সেখানে কিন্তু প্রমাণ করেছে, এবং সবচেয়ে বেটার ফুটবল খেলছে এখন পর্যন্ত ফ্রান্স, এবং র্যাঙ্কিংয়ে ফ্রান্স এগিয়ে। হ্যাঁ, স্পেন, এই চার্ট কিন্তু প্রতি সপ্তাহে গোল হওয়ার পরে কিন্তু র্যাঙ্কিং চেঞ্জ হচ্ছে আর আসছে।
আপনি হারছেন, অনেক পিছিয়ে চলে যাচ্ছেন। যে জিতে আসছে, যেমন নরওয়ে অনেক পিছনে ছিল, সেই নরওয়ে 10-15-র মধ্যে ছিল, সেখানে নরওয়ে এখন 4-এ চলে আসতেছে, Right, right. 6-এ চলে আসতেছে। তো এই ম্যাচ আসলে র্যাঙ্কিং এর জন্য না, সবসময় আপনি মাঠে কি পারফর্ম করলেন তার উপরে রেজাল্ট হবে। এবং বলেন মানে আমরা যদি একেবারেই শেষ পর্যায়ে একেবারে আসিফ আপনি যদি একটু বলেন, সেটা হচ্ছে দুইটা তো হট ফেভারিট দল বাংলাদেশের। বাংলাদেশ আসলে দুই মেরুতে বিভক্ত, একদিকে আর্জেন্টিনা, একদিকে ব্রাজিল। ব্রাজিলের পরাজয়ের পর মানে হেরে যাওয়ার পর, ব্রাজিল বিদায় নেওয়ার পর আর্জেন্টিনার পক্ষে তো আর্জেন্টিনার গ্রুপ আছেই, কিন্তু ব্রাজিলটা কেন যেন আর্জেন্টিনাকে বাদ দিয়ে অন্য দলকে, আপনি যেমন ইংল্যান্ডকে টপ ফেভারিট বলছেন, আপনার কি সেই দৃষ্টিভঙ্গি না, না, থেকেই না, আপনি আমি ওই সেই দৃষ্টিভঙ্গি দ্বিধা না। বিভক্ত ওই পক্ষের? আমি কিন্তু ভাই আমি কিন্তু একটা কথা বলেছি, সেটা হলো যে আমি ফুটবলটা উপভোগ করতে চাই। উপভোগ সবাইকে করতে আমি বলবো যে উপভোগ্য বিষয়, এটা একটা সাবজেক্ট, উপভোগ্য বিষয়, আপনি সেভাবে উপভোগ করুন। তবে নেইমারের বাবা কিন্তু বলেছে যে আমাদের উচিত আর্জেন্টিনার সমর্থন করা। হ্যাঁ, এবং আমি ল্যাটিন বলবো যে আমেরিকার দেশ হিসেবে। আমি বলবো যে ব্রাজিলিয়ান সমর্থকরা আসলে এটা হচ্ছে কি মেন্টালি একটা টাসেলে, যে মানে আর্জেন্টিনা ব্রাজিল এটা একটা অন্যরকম। তবে আর্জেন্টিনার সমর্থক হওয়া উচিত ব্রাজিলিয়ানদের ল্যাটিন আমেরিকান হিসাবে এটা ইউরোপের ঠিক। বাইরে ফুটবলটা রাখার হ্যাঁ, জন্য। রকি যদিও ভাই, তো ফাইট হচ্ছে ইউরোপ আর ল্যাটিন আমেরিকা, এবং ইউরোপ সবসময় অনেক বেশি দেশ, সেখানে একমাত্র প্রতিনিধিত্ব করছে আর্জেন্টিনা। ব্রাজিলরাও তো তার ওই মহাদেশ হিসাবে, এবং আমেরিকার সাইড চিন্তা করলে ল্যাটিন আমেরিকার সেই সাইড থেকে আসলে সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট দিলে এবং একটা সুন্দর সুষ্ঠু একটা খেলা এবং বিনোদনজনক হতে পারে, আনন্দ দেয়, সেই রকম এটাকে নিয়ে কোনো বিবাদ না তৈরি করে উপভোগ করা উচিত উপভোগ সবার। করা হচ্ছে, আনন্দ পাওয়া উচিত। মাহবুব হোসেন রক্সি এবং আসিফ ইকবাল আমাদের এখানে এসে মূল্যবান অনেকগুলো কথা বলবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই, যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে মাস জুড়ে, অর্থাৎ 11ই জুন শুরু হয়েছিল, আজকে 11ই জুলাই, এক মাস ধরে বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় মাতোয়ারা। এই মাতোয়ারা আরও 10 দিন অব্যাহত থাকবে। আমরা মনে করি সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষায় আছে আগামীর ম্যাচগুলো কতটা রুদ্ধশ্বাস হবে এবং কে হাসবে শেষ হাসি সেটি দেখার জন্য। আমরাও থাকবো সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন। শেষ করছি 50 মিনিটস।